তো আমাদের টপিক হচ্ছে নিউরোফিজিওলজি। তো আজকে হচ্ছে প্রথম চ্যাপ্টার, মানে ইন্ট্রোডাকশন। আসলে ইন্ট্রোডাকশন বলতে ইন্ট্রোডাকশনটা যদি আমরা ভালো করে বুঝি একটু বিরক্ত লাগতে পারে। এটাই আসলে পুরা ফিজিওলজি, মানে এটা বুঝলে আসলে বাকিগুলো আমি না পড়াইলেও চলবে, এরকম আর ব্যাপারগুলা। তো আমরা একটু প্রথমে একটা ছবি দেখে নিই। সেটা হচ্ছে সেই বিখ্যাত ছবি, স্নেলের ছবি, ক্লিনিক্যাল অ্যানাটমি, যেটা আর কি আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, স্নেলের। তো ভাইয়া, এই যে সুদীপ বিশ্বাস, আপনি মনে হয় ভিডিওটা অফ করলে ভালো হয়। আচ্ছা, তো আমরা একটু ছবিটা দেখি প্রথমে, হ্যাঁ? যে আমাদের নার্ভাস সিস্টেমের নার্ভাস সিস্টেমের পার্ট কি আমরা সবাই মোটামুটি জানি। আমরা যেটা ফিজিওলজি পড়বো আর কি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, মানে এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই যে ব্রেন আর এই এই পুরোটাই তো ব্রেনের পার্ট, এটা সব ব্রেনের পার্ট। আর স্পাইনাল কর্ড এই আমরা দেখতেছি আর কি এখানে সেটা। তো ব্রেনটাকে উপর থেকে দেখলে কেমন লাগে, নিচ থেকে দেখলে কেমন লাগে, সেই ছবিগুলো এখানে দেওয়া আছে। এটা আমাদের খুব বেশি এই মুহূর্তে জরুরি না, সুতরাং আমরা পরবর্তীতে লাগলে আমরা এটা আবার করব। এখন হচ্ছে এই, তাহলে আমি কি বললাম যে আমাদের ব্রেনের পার্ট যদি আমরা বলি, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে সেন্ট্রালি যেটা আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে পেরিফেরি, এছাড়া যা আছে তো সবই হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যেমন ক্রেনিয়াল নার্ভ যেগুলো ব্রেন থেকে বের হয়ে গেছে, অথবা স্পাইনাল নার্ভ যেগুলো স্পাইনাল কর্ড থেকে বের হয়ে গেছে, এগুলো সব পেরিফেরাল নার্ভের পার্ট। তাহলে ব্রেনের ভিতরে আমরা কি কি আছে, আমরা ধরেছি যে ফোর ব্রেন, সরি, ফোর ব্রেন। তারপর হচ্ছে এই যেটা ফোর ব্রেন, মিড ব্রেন, তারপর হচ্ছে হাইন্ড ব্রেন। এগুলোর কিছু নাম আছে, আলাদা নাম, প্রোজেনসেফালন, মেজেনসেফালন, রম্বেনসেফালন। তো সেগুলো আমাদের একটু জানতে হবে, কারণ অনেক সময় কোশ্চেনে থাকতে পারে যে প্রোজেনসেফালন, ফোর ব্রেন নাও থাকতে পারে। তাহলে ফোর ব্রেনের নাম হচ্ছে প্রোজেনসেফালন, মিড ব্রেন নাম মেজেনসেফালন, মাঝখানে হাইন্ড ব্রেন, তো রম্বেনসেফালন। তো এর ভিতরে পাঁচ আছে হচ্ছে তিনটা আমরা জানি, পন্স, মেডুলা অবলঙ্গাটা, আর হচ্ছে সেরেবেলাম, এগুলো। তো এটা নিয়ে আমরা ডিটেলস বলবো, এখন শুধু জাস্ট ছবিটা দেখাইতেছি। এটা হচ্ছে তাহলে স্পাইনাল কর্ডের সেগমেন্ট কয়টা, এখানটা আমরা কি লিখি, যেটা সার্ভাইকাল সেগমেন্ট, থরাসিক সেগমেন্ট, লাম্বার, স্যাক্রাল, আর একটা হচ্ছে কক্সিজের। এগুলো হচ্ছে সেগমেন্ট। সেগমেন্ট গুলো আসলে ভাগ হয়েছে কিভাবে, যে আমাদের যে ডার্মাটম যে আমরা দেখি, একটা ডার্মাটমকে একটা সেগমেন্টের নার্ভ সাপ্লাই দেয়, এরকম আর কি, সেখান থেকে যে ভাগটা। তো আমরা একটু পরে পেতে যাই, তাহলে আমরা ডিটেলসে ঢুকবো। তাহলে এটা হচ্ছে আমাদের সেই নার্ভাস সিস্টেমের পার্ট আর কি। যে এই যে যেটা এতক্ষণ বললাম, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি আছে, ব্রেন। এই যে আমরা এই পাশটা দেখি একটু, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন, আর হচ্ছে স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই হচ্ছে আমাদের জিনিসপত্র। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটু আগে বললাম যে ফোর ব্রেন আছে, বিগ ব্রেন আর হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের ভিতরে কি আছে, সেরেব্রাম বা আর একটা হচ্ছে ডাইনসেফালন বলতেছি আমরা। আসলে সেরেব্রাম বা বাইরের যেটা পার্ট, এটাকে আমরা বলি টেলেনসেফালন। আর ভিতরে যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই যে জায়গাটা ফোর ব্রেনের, এটাকে বলি ডাইনসেফালন, ভিতরের দিকে। তার মানে যদি এটা ব্রেন ধরি আমরা, বাইরের অংশটা হচ্ছে ধরলাম টেলেনসেফালন, ভিতরের অংশ হচ্ছে ডাইনসেফালন, এটা হচ্ছে ফোর ব্রেনের পার্ট। তারপর হচ্ছে মিড ব্রেন, এরপর হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের মধ্যে আমি কি বললাম, তিনটে জিনিস, মিডল অবলঙ্গটা, পন্স, আর হচ্ছে সেরেবেলা। স্পাইনাল কর্ডের সেগমেন্ট গুলো আমরা বলেছি। পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর ভিতরে কি আছে, তাহলে ব্রেন থেকে কিছু নার্ভ বের হবে, স্পাইনাল কর্ড থেকে কিছু নার্ভ বের হবে, এগুলোই মোটামুটি। তাহলে ক্রেনিয়াল নার্ভ আমরা জানি কয়টা, 12 জোড়া। শুধু নার্ভ না, তার গ্যাংলিয়া গুলোর সাথে আছে। আর স্পাইনাল নার্ভ আমরা জানি কত, 31 জোড়া। সে 31 জোড়া কোনটা কত জোড়া, স্পাইনাল সার্ভাইকাল 4 জোড়া, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5, 1। তাহলে হচ্ছে টোটাল 31, 8 আর 12 20, 5 25, 5 30, 1 31, মানে 31 জোড়া, দুই পাশে যেহেতু দুই পাশে আছে, তাহলে 31 জোড়া। তাহলে নার্ভাস সিস্টেম আমরা এখানে একটা আরেকটা ক্লাসিফিকেশন দেখাইছি, মানে ওইটাই যেটা বললাম মুখে, যে নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ব্রেন এবং স্পাইনাল কর্ড। পেরিফেরালের মধ্যে হচ্ছে যা বললাম, ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অনেকে ভাগ করছে এইভাবে, যে সোমাটিক এবং অটোনমিক। এটার নাম অটোনমিক কেন, অটোনমিক আমরা কখন ইউজ করি, আমরা অনেক সময় বলি না যে অটোনমাস একটা প্রতিষ্ঠান, যেমন বিএসএমইউ, বা আগে এখন বর্তমানে যে বিএমইউ আর কি।
তো এটা একটা অটোনোমাস বডি, মানে হচ্ছে নিজেই নিজের মতো ফাংশন করে। কারো ধার ধারা লাগে না, মানে অটোনমি মানে তো এই বাস্তবে যাই হোক। তো তাহলে অটোনমিক মানে হচ্ছে আমার ধার ধারে না, আমার শরীরের জিনিস কিন্তু আমার কথা শুনবে না, সে নিজের মতো করে ফাংশন করে, এই জন্য নাম হচ্ছে অটোনমিক। আর সোমাটিক হচ্ছে আমার কন্ট্রোলে আছে, মানে সোমা মানে যেহেতু বডি আমার নিজের কন্ট্রোলে আছে, ভলান্টারি কন্ট্রোল। সোমাটিক এবং অটোনমিক। অটোনমিক মধ্যে আমরা দুইটা পার্ট জানি, সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথিক, এগুলো আমরা পরে পড়বো ডিটেলস। সিম্প্যাথেটিক আমরা জানি ফাইট আর ফাইট কন্ডিশন, আর হচ্ছে রেস্টিং যে কন্ডিশন, ইটস প্যারাসিম্প্যাথেটিক। তো এই পিএনএস কে বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অনেকেই অন্য অন্য ভাবে ভাগ করে। যেমন আমরা যদি এটা দেখি, যেমন এভাবে ভাগ করা যায়, এটা তো আমরা দেখাইলাম। আরেকটা হচ্ছে এই যে পিএনএস কে দেখেন, কেউ কেউ ভাগ করছে যে না, আমরা ওই সোমাটিক আর অটোনমিক না বলে সেন্সরি আর মোটর দুটো ভাগ করছে, একই জিনিস, মানে যে যেভাবে পারে ভাগ করবে আর কি, একই জিনিস। এই যে পিএনএস হচ্ছে সেন্সরি আর মোটর দুইটা ভাগে ভাগ করছে আর কি। তো আমরা জানি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এখান থেকে কি ব্রেনে তো আমাদের সেন্সরি ইনপুট আসতে হবে, তারপর ব্রেন প্রসেস টসেস করে সেটাকে আউটপুট দিবে আর কি, মোটর হিসেবে আউটপুট দিবে। এরকম তাহলে সেন্সরি আর মোটর এই দুই ভাগে ভাগ করা যায়। সেন্স হচ্ছে সেন্স নিয়ে আসবে, মোটর হচ্ছে ইফেক্ট করবে। তো সেন্স, সেন্স যেগুলো আসে, আমাদের সেন্স আসতে পারে স্পেশাল সেন্স আর হচ্ছে জেনারেল সেন্স। আজকে কেউ কিছু না বুঝলে কোশ্চেন থাকলে এখানে করে ফেলবেন আর কি। স্পেশাল সেন্স আমরা তো জানি, যেমন টেস্ট একটা স্পেশাল সেন্স, হিয়ারিং স্পেশাল সেন্স, স্মেল স্পেশাল সেন্স। আর জেনারেল সেন্স কোনগুলো? এই যে টাচ, ভাইব্রেশন, পেইন, টেম্পারেচার, এগুলো হচ্ছে জেনারেল সেন্স। তাহলে এটা, তারপর হচ্ছে মোটরের ভিতরে আমরা দুই ভাগে ভাগ করছি, যে যে আমরা যে সেন্স নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইনপুট করলো ব্রেন, একটা প্রসেস টসেস করলো, ইনফরমেশনটাকে করে ইফেক্ট করবে, সেই ইফেক্টটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, এটা কি সোমাটিক, এটা হচ্ছে অটোনমিক। ওই একই কথা, ওই আগের মতোই সোমাটিক আর অটোনমিক। সোমাটিক হচ্ছে বডিতে যে ইফেক্ট দিবে, যেগুলো আমার কন্ট্রোলের ভিতরে, সেগুলো সোমাটিক। আর অটোনমিক হচ্ছে অটোনমাস আর কি, সে আমার কন্ট্রোল শুনে না, সে নিজের মতো করে ফাংশন করে। তো এখন এই যে অটোনমিক যেটা, এটা সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক, আগের যে ক্লাসিফিকেশন বললাম ওইটাই। আর এইবারে জেনারেল সেন্স যেটা, সেটা কি হতে পারে? সোমাটিক আর ভিসেরাল। একই কথা, সেন্সরির যে জেনারেল সেন্স আসবে, আমি বললাম যেগুলো টাচ, পেইন বা টেম্পারেচার, একটা ভিসেরা থেকে যদি একটা সেন্সেশন আসে, সেটা হলো ভিসেরাল। যেমন আমাদের অ্যাবডোমিনাল ক্র্যাম্প যদি হয়, বা ইউরিনারি ব্লাডার অনেকক্ষণ ধরে প্রসাব আমরা আটকে রাখছি, ধরেন ইউরিনারি ব্লাডার ডিস্টেনশন হয়েছে, তার একটা পেইন সেন্সেশন হবে, সেগুলো ভিসেরাল সেন্সেশন। আর সোমাটিক তো আমার শরীরে যা বললাম, এগুলো হচ্ছে সোমাটিক সেন্সেশন। এখন মেজর লেভেলস অফ সিএনএস, সিএনএস এর তিনটা আসলে মেজর লেভেলে কাজ করে, একটা হচ্ছে স্পাইনাল কর্ড লেভেল, একটা হচ্ছে সরি সাব কর্টিক্যাল লেভেল, একটা হচ্ছে কর্টিক্যাল লেভেল। তো কর্টিক্যাল কে বলা হচ্ছে হায়ার ব্রেন ফাংশন, মানে হায়ার লেভেল আর কি। এই যে হায়ার ব্রেন বা কর্টিক্যাল, কর্টিক্যাল মানে হচ্ছে সেরেব্রাল কর্টেক্স, আমরা ব্রেনের যে একেবারে আউটার পার্টটা, সেরেব্রাল কর্টেক্স, সেই পর্যন্ত যে সিগন্যাল গুলো পৌঁছায় এবং সেখান থেকে যে কমান্ড আসে, তারপর যে কাজগুলো হয়, এগুলো হচ্ছে কর্টিক্যাল লেভেল। তার মানে একটা, যদি এমন কিছু সিগন্যালও আছে যেগুলো আমার অতদূর পর্যন্ত যায় না, অতদূর পর্যন্ত যায় না, তাহলে একটা রিফ্লেক্স আর্ক আমরা যখন করি, ওই যে নি জার্ক বা এগুলো, তাহলে স্পাইনাল কর্ড থেকে ঘুরে আসে, মানে সেন্সেশনটা যাচ্ছে। ধরা যাক আমার একটা ব্রেন এবং স্পাইনাল কর্ড, আমি এখানে একটা মাসল বা টেন্ডন, আমি একটা একটা স্টিমুলাস দিলাম, সেই স্টিমুলাসটা স্পাইনাল কর্ডে গেল, সেখান থেকেই আবার ইফেক্টিভ ইফেক্টর মানে সিগন্যাল আসলো, তাহলে এটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড লেভেল পর্যন্ত গেল। আর কি হতে পারে? একেবারে সেরিব্রাল কর্টেক্সে যাইতে পারে, সেরিব্রাল কর্টেক্স থেকে আমার সিগন্যাল আসতে পারে, এটা হচ্ছে কর্টিক্যাল বা হায়ার ব্রেন লেভেল। কর্টেক্সের জাস্ট নিচের যে অংশটা, এখান পর্যন্ত যদি যায়, সেটা সাব কর্টিক্যাল লেভেল। এই যে আমাদের যে কনসাসনেস, যে আমরা বলি কনসাস, যে আমাদের ফিলিং গুলা বা কনসাস যে জিনিসগুলা, যে আমাকে একজন চড় মারলো বা আমাকে কেউ চিমটি দিল, তাহলে এই এই জিনিসটা যে আমি দেখতে পারতেছি বা জানতে পারতেছি, আমার ব্রেন যে অবগত হইলো বা আমি যে অবগত হইলাম, কারণ হচ্ছে এটা আমার সেরেব্রাল কর্টেক্স পর্যন্ত গেছে। কর্টেক্স পর্যন্ত যদি না যাইতো, তাহলে এই সিগন্যালটা আমি জানতে পারতাম না। আমাদের ব্রেনের যেসব সিগন্যাল আছে, ম্যাক্সিমাম সিগন্যালই মানে ব্রেন এই কর্টেক্স পর্যন্ত নিয়ে আসে না, আসি। কারণ হচ্ছে এত বেশি সিগন্যাল, যেমন এই যে আমি এখন একটা গায়ে শার্ট পরে আছি, বা আপনার যে শার্ট পরেন, প্যান্ট পরেন, যাই পরেন, এই যে কাপড় চোপড় পরে আছি আমরা, কাপড় চোপড় তো সবসময় আমাদের স্কিনে টাচ করতেছে, তাই না? তো স্কিন টাচ করলে স্কিন থেকে তো সেন্সেশন আসার কথা, সবসময় সবসময় তো আমাদের একটা কনসাস লেভেল এই জিনিসটা থাকতো, যে আমার গায়ে কাপড় লেগে আছে, আমার গা একটু উসখুস করতেছে বা একটু খারাপ লাগতেছে, এইটা হয় না। তার কারণ হচ্ছে এই সিগন্যাল গুলো ওই
কর্টেক্স পর্যন্ত যায় না আর কি, সেরেব্রাল কর্টেক্স পর্যন্ত। এই জন্যই আমরা যে বলি যে সাবকনসাস মাইন্ড, আমরা যে বলি যে মাঝে মধ্যে যে কথাগুলো বলি সাবকনসাস লেভেল, এইটা হচ্ছে আসলে এর মানে এই জিনিসটা সাবকর্টিক্যাল লেভেল পর্যন্ত গেছে, কর্টেক্স পর্যন্ত জানি, সেরেব্রাল কর্টেক্স মানে একবার আউটার লেয়ার এই পর্যন্ত আসলে এটা যায় নাই। এই কারণেই আমরা ওটা সম্পর্কে অবগত নই। সাবকনসাস মাইন্ডে আছে জিনিসটা, আমরা হয়তো জানি আছে কিন্তু ওই পর্যন্ত যায় নাই। যেটা আমি একটা ভালো এক্সাম্পল দিলাম। আর আর ভালো এক্সাম্পল হতে পারে যেমন আমাদের এই যে ব্লাড প্রেশার, তো আমাদের তো ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাড সবসময় ফ্লো হইতেইছে, কিন্তু এটাকে আমি আসলে খেয়াল করি না, কারণ হায়ার ব্রেন সেন্টারে যায় না। তো এটা নিউরন দেখতে কেমন আমরা জানি, আমরা পরে আরো কি বলবো এইসব নিয়ে আর একটু ডিটেলস বলবো, তো এখন একটা জাস্ট ছবি দেখি। তো আমরা সবাই জানি মোটামুটি যে নিউরনের একটা একটা যেটা সেল সেল বডি থাকবে, এবং এখান থেকে একজন থাকবে আর কিছু ডেনড্রাইট থাকবে, এটা হচ্ছে ক্লাসিক নিউরনের ছবি আর কি, সেটাই দেওয়া হয়েছে। তো এখানে দেখেন একটা কথা লেখা আছে ব্রেন, এবং এই এখানে কথা স্পাইনাল একটু কর্ড। কেটে কেটে আসতেছে মনে হয়। কথা কেটে কেটে আসতেছে, সবার কি একই একরকম হচ্ছে? হ্যালো? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে তো মনে হয় আপনার ওখানে ঝামেলা নেটে, বা একটু দেখেন নেটটা, যদি বাকিদেরও হয় বলতে পারেন, তাহলে আমি একটু ই করবো। তো এখানে দেখেন, আমি একটু আস্তে কথা বলতেছি প্রয়োজনে। এখানে দেখেন ব্রেন লেখা আছে এবং স্পাইনাল কর্ড লেখা আছে, এবং এই দেখেন একটা নিউরনের ছবি। তার মানে একটা নিউরন ব্রেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত এক্সটেন্ড করে, এমনকি আরো অনেক দূর যাইতে পারে। এই কারণেই আমাদের শরীরের সবচেয়ে লংগেস্ট যে সেল বলা হয় সেটা হচ্ছে নিউরন। এটা ধরেন স্পাইনাল কর্ড লেভেল বা লাম্বার বা স্যাক্রাল লেভেলে শুরু হয়ে একবারে এটার একজন আমাদের পায়ের গোড়া পর্যন্ত আসতে পারে, সাইটিক নার্ভ দিয়ে চলে আসে। এই জন্য বলি এগুলো অনেক লম্বা, মানে 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে একটা ব্রেনের নিউরনের পার্ট কি, তাহলে আমরা জানি একটা সেল বডি থাকবে। এই যে এগুলো ডেনড্রাইট থাকবে, ডেনড্রাইট মানে হচ্ছে আসলে ব্রাঞ্চ, গাছের ব্রাঞ্চিং যেমন এরকম ব্রাঞ্চের মতো, এই জন্য নাম হয়েছে ডেনড্রাইট। তো এখান থেকে একজন আসে, একজনের কিছু এরকম ডিভিশন আছে শেষের দিকে গিয়ে আর কি, যখন সিনাপস করে তখন তার এরকম ভাগ ভাগ হয়ে যায়। তো আমরা যেটা এই ছবিটা এখন আমরা দেখবো না, কারণ এই ছবিটা যখন আমরা বলবো সেন্সরি স্টিমুলাসের কথা, তখন আমরা এটা বলবো, এখন বললে একটু ঝামেলা হবে। তো আমরা পরে যখন এটা আসবে তখন আমরা বলবো। এই যে দেখেন, তাহলে একটা কি কি পার্ট থাকে এখানে, আবার একটু ভালো করে দেওয়া আছে, এটা তাহলে সেল বডি। আর এই যে ব্রাঞ্চিং যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডেনড্রাইট, যা দেখতেছেন গাছের মতো, ডেনড্রাইট। মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে একজন হিলক, তারপর হচ্ছে একজন, এই হচ্ছে মোটামুটি। আর এই সময়ে যেহেতু এখানে ছবি আছে একটু বলে নেই যে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, এরকম কিছু জিনিসপত্র আমরা শুনেছি। জিনিসগুলো খুবই সহজ, এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। তো এখানে ছবি আছে, জাস্ট দেখে রাখতে পারেন, আমরা পরে এটা আলোচনা করবো। এই যে পিরামিডাল সেল, পিরামিড কিরকম আমরা সবাই জানি তাই না, মিশরের পিরামিড, এটা মিশরের পিরামিডের মতোই দেখতে তো। এটা হচ্ছে পিরামিডাল সেল। আর হচ্ছে এটা একটা পার্কিনজি সেল, যেটা সেরেবেলামে থাকে। পিরামিডাল সেল থাকে হচ্ছে সেরেব্রামে, মানে সেরেব্রাল কর্টেক্সে, আর সেরেব্রামে থাকে হচ্ছে আপনার পার্কিনজি সেল। আর এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন, একটা ক্লাসিক, যে আমাদের এই যে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক একই রকম চেহারা, মানে একটা ক্লাসিক নার্ভের চেহারা। তো আমরা এই ছবিটা দেখি, আমাদের একটা নিউরন যে আমরা একটু আগে দেখলাম যে একজন, একজনে কাভারিং থাকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আহ সবকিছু বুঝতেই লাগবে আর কি ছবিটা। তাহলে আমরা এটা দেখি যে এটা যদি আমার একটা সেল বডি হয় এবং এগুলো যদি ডেনড্রাইট হয় যেগুলো আশেপাশে দেখতেছেন, তাহলে এটা হচ্ছে একটা একজন। একজনের কাভারিং থাকে, একজনের কাভারিং থাকে। কাভারিংটা কিরকম? সোয়ান সেল দিয়ে কাভারিং থাকে। আর হচ্ছে এই সোয়ান সেল দিয়ে যে কাভারিং থাকে এটা কোন নার্ভে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নাকি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে? দুটা কিন্তু দুই দুই রকম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড, এখানে তো নিউরন আছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে স্পাইনাল নার্ভ এবং ক্রেনিয়াল নার্ভ, 31 জোড়া আর 12 জোড়া। তো সবারই কাভারিং আছে। তো সব এই যে নিউরনের এই যে একজন, ওর যে কাভারিংটা এখন একই রকম না। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই কাভারিংটা হচ্ছে সোয়ান সেল দিয়ে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাভারিংটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে। তো ওইটা একটু বলে নেই জাস্ট,
যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেইন, স্পাইনাল কর্ড, এগুলোতে মেইনলি দুই ধরনের সেল আছে। কি কি? একটা হচ্ছে নিউরন, আর একটা হচ্ছে নিউরোগ্লায়াল সেল। নিউরোগ্লায়াল সেল, তো নিউরন তো আমরা জানি ফাংশনাল ইউনিট নার্ভাস সিস্টেম, নিউরন। সেই নিউরন নিয়ে আমরা এত কথা বলতেছি। আর নিউরোগ্লায়াল সেল, গ্লায়াল মানে হচ্ছে গ্লু, আমরা এটা বলেছিলাম আগে, যে গ্লায়াল মানে হচ্ছে গ্লু, আঠা। আঠা, GLUE, এইগুলো নর্মাল গুলো আঠা। তো নিউরোগ্লিয়াল সেল গুলো আসলে আঠার মতো একসাথে করে নিউরনটাকে একসাথে করে রাখে, মানে সাপোর্টিভ স্ট্রাকচার হিসেবে কাজ করে নিউরোগ্লিয়াল সেল গুলো। এই জন্য নাম হয়েছে নিউরোগ্লিয়াল সেল। তাহলে আমরা নাম বুঝলাম কেন নিউরোগ্লিয়াল সেল হলো। তাহলে যদি আমরা বলি যে একটা সেলের নাম মাইক্রোগ্লিয়া, তাহলে এখান থেকে আমরা কি কি বুঝি? এখান থেকে আমরা কি কি বুঝি? গ্লায়া মানে কি? ওই যে গ্লায়াল সেল। গ্লায়া মানে গ্লায়াল সেল, মানে কি বুঝলাম? নিউরো গ্লায়াল সেল মানে হচ্ছে সাপোর্টিং সেল। সোজা হিসাব। মাইক্রো মানে কি আমরা সবাই জানি, মাইক্রো মানে ছোট। তাহলে নিউরো গ্লায়াল সেল গুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মাইক্রোগ্লিয়া। এটা একটা বুঝলাম, যেহেতু নাম মাইক্রোগ্লিয়া। তাহলে এটা মাইক্রোগ্লিয়া সেল। এরা কি আসলে? এটা হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম সেল, মানে ব্রেনের ম্যাক্রোফেজ বলা যায় মাইক্রোগ্লিয়াল সেল। তাহলে ডেব্রিস টেব্রিস হলে সেগুলোকে খেয়ে ফেলবে, রিপেয়ারে হেল্প করে। তাহলে মাইক্রোগ্লায়াসেল বুঝলাম। তাহলে একটা কথা আমি বারবারই বলি, যে আমরা যখন ম্যাক্রোফেজের নাম পড়ি, ম্যাক্রো মানে বড়, ফেজ মানে যে ফেগিন মানে খায়, তো সবচেয়ে বড় খাদক ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ যদি থাকে, তাহলে অবশ্যই মাইক্রোফেজ আছে। এটা আমরা হয়তো অনেকে ওইভাবে পড়ি না। ম্যাক্রো যদি আমি কাউকে বলতে চাই, তাহলে অবশ্যই মাইক্রো থাকতে হবে। যেমন স্মল পক্স, তো একটা রোগের নাম যদি স্মল পক্স হয়, তো আমি এটাকে স্মল বললাম কেন? নিশ্চয়ই বড় পক্স বলে একটা জিনিস আছে, থাকা উচিত তো নাকি? না হলে হুদাই হুদাই তো একজনের স্মল বলা যায় না। আমি কিসের সাপেক্ষে বা কিসের তুলনায় তাকে স্মল বললাম? একটা জিনিসের তুলনায় নিশ্চয়ই বলছিস, তার মানে একটা গ্রেট পক্স আছে, একটা স্মল পক্স আছে। আসলে সিফিলিসকে বলা তো গ্রেট পক্স। তো একইভাবে যদি ম্যাক্রোফেজ কাউকে বলি, মানে বড় খাদক, বড় ইটার, বড় ফ্যাগোসাইটিক সেল, তার মানে ছোট ফ্যাগোসাইটিক সেলও আছে, হ্যাঁ আছে। যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, এগুলোও কিছু ফ্যাগোসাইটোসিস করে, তার মানে এরা হচ্ছে মাইক্রোফেজ। একইভাবে আমি যদি বলি মাইক্রোগ্লিয়া, মানে গ্লায়াল সেল, সাপোর্টিং সেল, মাইক্রো সবচেয়ে ছোটটা, তাহলে বড়ও কিছু আছে। বড় কি কি আছে? যেমন অ্যাস্ট্রোসাইট, অলিগো ডেন্ড্রোসাইট, তারপর হচ্ছে এপেন্ডাইমাল সেল। এগুলো হচ্ছে হচ্ছে বড়। তাহলে এখন এখান থেকে আমরা দেখি যে অ্যাস্ট্রোসাইট নামটা কিভাবে হইল। অ্যাস্ট্রো, আমরা জানি অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, এই শব্দটার সাথে তো আমরা পরিচিত। অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোনমি, হ্যাঁ। জ্যোতির্বিদ্যা, তারপর জ্যোতিষ শাস্ত্র, দুটো দুই জিনিস কিন্তু। অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, আর অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতির্বিদ্যা। যাই হোক, অ্যাস্ট্রো মানে স্টার, মানে এই যে তারকা, নক্ষত্র, এই নিয়ে যারা গবেষণা করে তারা হলো অ্যাস্ট্রোনমার। তাহলে অ্যাস্ট্রো মানে তারা। তাহলে অ্যাস্ট্রোসাইটটা দেখতে হবে তারার মতো। আমি অ্যাস্ট্রোসাইটের ছবি দেখাবো পরে। তাহলে অ্যাস্ট্রোসাইটটা তারার মতো দেখতে বলে ওর নাম অ্যাস্ট্রোসাইট। এখন আসি অলিগোডেন্ড্রোসাইট। এগুলো কিন্তু নিউরোগ্লিয়াল সেলের কথা বলছি। অলিগো মানে কি? আমরা জীবন অনেক জায়গায় অলিগো পাইছি, যেমন কিডনিতে পড়েছি অলিগিউরিয়া, বা কার্বোহাইড্রেট আমরা সবাই পড়েছি অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, এগুলো আমরা সবাই পড়েছি। তাহলে অলিগো মানে হচ্ছে কম। ডেনড্রোসাইট, ডেনড্রো মানে কি? একটু আগে আমি বললাম, এই যে ডেনড্রন, মানে গাছের শাখার মতো। তো এর যেমন ডেনড্রাইট আছে, ওইরকম অলিগোরও ডেনড্রাইট আছে, এই জন্য নাম হচ্ছে অলিগো, মানে অল্প বা কম। ডেনড্রন মানে হচ্ছে এই ব্রাঞ্চিংটা কম, ডেনড্রাইটস কম, সাইট মানে সেল। তাহলে যে সেলটা মানে কম পরিমাণে ডেনড্রন থাকে, সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। আমরা যদি অ্যাস্ট্রোসাইটের যেমন অলিগোডেন্ড্রোসাইটের ছবি দেখি, তাহলে বুঝবো যে অলিগোডেন্ড্রোসাইটের ডেনড্রন কত কম আর অ্যাস্ট্রোসাইটেরটা কত বেশি। আর এপেন্ডাইমাল সেল আমরা জানি, এপি মানে উপরে, যেমন এপিথেলিয়াল সেল। তো এটা হচ্ছে কাভারিং হিসেবে থাকে, সিএসএফ এর যে ভেন্ট্রিকল, এটা কাভারিং হিসেবে থাকে, সেন্ট্রাল ক্যানেল, এগুলো কাভারিং হিসেবে থাকে। তাহলে আমরা এগুলো বুঝলাম যে ব্রেনে নিউরাল সেল থাকে, নিউরোগ্লিয়াল সেল থাকে। এবং ব্রেনের যে টিউমার গুলো, আচ্ছা ব্রেনে কি টিউমার হয়? জি ব্রেনে ভাই, টিউমার হয়। কমন নাকি আনকমন? কমন, কমন। কমন। ব্রেনের টিউমার, আচ্ছা, কমন আসলে বলা যায় না। আমি যে অর্থে প্রশ্নটা ধরেছি,
ব্রেনের যে আমাদের পার্ট, কোন কোন সেলগুলো টিউমার হয় আসলে, নিউরনের নাকি নিউরাল সেলের? এপেন্ডাইমোমা গ্লিয়াল সেল। গ্লিয়াল সেলগুলো, নিউরনের কেন না? নিউরনের কেন না? ব্রেন হইতে সেল পারে, গুলা তো হচ্ছে বিভাজিত হয় না, ডিভিশন সেগুলো হয় না। বিভাজিত হয় না, এটা হচ্ছে কথা। দেখেন ব্রেন সেল কিন্তু ডিভিশিত, মানে কি বলে, ডিভিশন হয় না। তো আমাদের যে নিওপ্লাজমের ডেফিনেশন বা নিওপ্লাজম, যে এটা আসলে এক্সেসিভ সেল গ্রোথ হইতে হবে। এটা মিউটেশন হোক বা যেই হোক, মিউটেশন হলে তো হতেই পারে, সাধারণত ডিভিশনই হয় না। তো যার ডিভিশন হয় না তার মিউটেশন হওয়ার সম্ভাবনা কম। কারণ কোন সেলগুলোতে বেশি মিউটেশনের সম্ভাবনা আসে, মানে মানে আমরা যদি একজনকে জিজ্ঞেস করি যে একটা অফিসে 20 জন কর্মচারী আছে, দেখা গেলো একজন লোক মাঝে মধ্যেই ভুল করতেছে, আর একজনের সারা জীবনে ভুল করে নাই, 20 বছর চাকরি করছে, সারা জীবন ভুল করে নাই। এটা সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। কখন? সে যদি কোনো কাজই না করে, মানে যে কাজ করে না তার আসলে ভুল হয় না। যে কাজ করবে যে বান্দা, সে বান্দার ভুল হবে। তার মানে যে সেলগুলো ডিভিশন হবে, তাদের এই ডিভিশনের সময়, রেপ্লিকেশনের সময় কিছু না কিছু তো ভুল ভ্রান্তি হবে ডিএনএ তে। এটা তো হয়ই। ডিএনএ রিপেয়ার জিন থাকে, রিপেয়ার করে, সব ঠিকঠাক আছে, এই ভুল হয়ই। তো যে বেশি ডিভিশন করবে তার সম্ভাবনা বেশি ভুল হওয়ার, তার সম্ভাবনা বেশি মিউটেশন হওয়ার। মিউটেশন হইলেই, মানে নিওপ্লাজমের বেসিকই হচ্ছে মিউটেশন। জেনেটিক মিউটেশন হইতেই হবে, অন্য কিছু যত যাই থাকুক না কেন, মিউটেশন হলো মূল কথা। তাহলে যে কাজ করবে, যে ডিভিশন হবে, তার মিউটেশন হবে। নিউরন যেহেতু ডিভিশন করে না, তার মানে মিউটেশন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো সেক্ষেত্রে তার ম্যালিগনেন্সি হবে। তো ম্যালিগনেন্সি মেইনলি হয় কোনগুলোর? অ্যাস্ট্রোসাইটে, যেমন অ্যাস্ট্রোসাইটোমা, গ্লায়োব্লাস্টোমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, তারপর হচ্ছে মেনিনজিওমা, তারপর হচ্ছে এপেন্ডাইমোমা, মেডুলোব্লাস্টোমা। যাই বলি না কেন, এগুলো সবই হচ্ছে এই যে এই সব সেলের সাপোর্টিং সেলের। তাহলে আহ যেটা বলতেছিলাম যে, কই জানি ছিলাম, ভুলে গেলাম। যাই হোক, তো নিউরোনাল সেল, নিউরোনাল সেল আমরা দেখলাম। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে একজনটা, এর যে কাভারিং, এটা ব্রেনের কাভারিংটা করে কে? ব্রেনের সোয়ান সেল নাই, আমরা তো দেখলামই। পেরিফেরাল নার্ভে সোয়ান সেল কাভার করে, ব্রেনে তো সোয়ান সেল নাই, তাহলে ব্রেনে কাভার করে কে? এখান থেকে এই কথাগুলো আমরা ঢুকেছিলাম, যে ব্রেনে কাভার করে কে? ব্রেনে কাভার করে কে? অলিগোডেন্ড্রোসাইট। হ্যাঁ, অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট। ছবি যদি থাকে আমি দেখাবো পরে। তাহলে তার এই যে অলিগোডেন্ড্রোসাইট, সে তার ওই ডেনড্রন গুলোকে দিয়ে প্যাচ দেয়, নিউরনকে প্যাচ দেয়, আশেপাশে যে নিউরন গুলো আছে এগুলোকে প্যাচ দেয়। এখন এখানে একটা বেসিক ডিফারেন্স আছে এই পিএনএস এর সাথে সিএনএস এর। সেটা কি? এই যদি আমরা যদি এই ছবিটা দেখি, এটা কি পিএনএস না সিএনএস এর নিউরন, কি মনে হয়? এটা ছবি থেকে বোঝা যাচ্ছে না? ছবি থেকে কোনো আইডিয়া নাই যেটা? এটা হচ্ছে পেরিফেরাল পিএনএসএস। নার্ভাস সিস্টেম। হ্যাঁ পিএনএস এর। কারণ কি, এই দেখেন, এই যে একটা মানে এটা সোয়ান সেল দিয়ে প্যাচ দিচ্ছে, এটা কিন্তু সোয়ান সেলের প্যাচ। এটা একটা প্যাচ, এটা একটা সোয়ান সেলের প্যাচ, এটা একটা সোয়ান সেলের প্যাচ, এটা একটা সোয়ান সেলের প্যাচ। তার মানে সোয়ান সেলের কাভারিং এগুলো। এখন যেটা আমি বলতে চাচ্ছি, যে এটা যদি আমার ই হয়, মানে এটা একজন হয়, এই একজনে সোয়ান সেল কিভাবে এটা ধরা যাক, একটা সোয়ান সেল, একটা সোয়ান সেল এই জায়গায় প্যাচ দিল, অনেকবার প্যাচ দিল, শেষ, ওই সোয়ান সেলের কাজ নেই আর। আরেকটা সোয়ান সেল এই জায়গায় প্যাচ দিল, মাঝখানে একটা গ্যাপ থাকে, যেটা নাম বলা হয় নোডস অফ র্যানভিয়ার। এইখানে আরেকটা সোয়ান সেল, মানে আমি বলতে চাচ্ছি একটা সোয়ান সেল একটা একজনেই শুধু তার কাজটা করতে পারে। এর মানে এই না একটা সোয়ান সেল পুরো একজনকে কাভার করে, তা না। মানে একটা সোয়ান সেল একটা একজনেরই কোনো একটা পার্টকে সে মাইলিনেটেড করতে পারে বা কাভার করতে পারে বা র্যাপ করতে পারে। এরকম অনেকগুলো সোয়ান সেল লাগবে একটা একজনকে কাভার করতে পেরিফেরিতে। কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি হয়? ধরা যাক সেন্ট্রাল, এটা একটু আমরা কেটে নিই। ধরা যাক এটা একটা একজন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একজন। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম করবে কি, এটা একটা অলিগোডেন্ড্রোসাইট ধরলাম, সে করবে কি, এখানে একটা প্যাচ দিবে। এই অলিগোডেন্ড্রোসাইটের ব্রাঞ্চ, এখানে আরেকটা ধরা যাক নিউরন আছে, সে সেখানে একটা প্যাচ দিবে। এরকম মানে একটা অলিগোডেন্ড্রোসাইট, এখানে আরেকটা ধরা যাক নিউরন আছে, আরেকটাকে র্যাপ করবে। মানে হচ্ছে একটা অলিগোডেন্ড্রোসাইট অনেকগুলো, অনেকগুলো মানে লাগাও। অনেকগুলো, অনেকগুলো ভালো কাজ। নিউরনের একজনকেই প্যাচ দিতে পারে। এটা তো সেন্ট্রাল, তার সেন্ট্রালে যদি অলিগোডেন্ড্রোসাইট থাকে, তার ডেনড্রন গুলো দিয়ে সে অনেকগুলো, একটা অলিগোডেন্ড্রোসাইট অনেকগুলো নিউরনকে র্যাপ করতে পারে। কিন্তু সোয়ান সেল একটা, শুধুমাত্র সে একটা
একজনেই কাজ করতে পারে, এটা হচ্ছে ডিফারেন্স। এবং মাঝখানে কি থাকে তাহলে? নোড অফ গ্র্যান্ড ভিয়ার। নোড অফ গ্র্যান্ড ভিয়ারের থাকার সুবিধা কি? মানে আচ্ছা, একটা কথা বলে নিই, এই যে ঘটনাটা ঘটলো এটার নাম হচ্ছে মাইলিনেশন, হ্যাঁ, বা মাইলিন শীথ ফর্মেশন। এই মাইলিনেটেড যে পার্টটা, একজনটা, এটা একটু হোয়াইট দেখায়, কারণ হচ্ছে মাইলিন শীথ বা সোয়ান সেলের এই জিনিসগুলো কম্পোনেন্ট হচ্ছে মেইনলি লিপিড। 80% হচ্ছে লিপিড, ফ্যাট। ফ্যাট কন্টেন্টের কারণে এটি সাদা দেখায়, তার মানে একজন গুলো হচ্ছে সাদা। আমরা এখান থেকে হোয়াইট ম্যাটারে যাব, যে হোয়াইট ম্যাটারে কেন সাদা, কেন গ্রে ম্যাটার গ্রে। তার আগে আমরা এই আলোচনা শেষ করি। তাহলে নোড অফ র্যানভিয়ার মানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এবং এগুলোর সুবিধা কি, বা মাইলিনেশন হ্যালো। হওয়ার সুবিধা কি, বা এই জিনিসটার সুবিধা কি? সেজন্য আমাদের জানতে হবে অ্যাকশন পটেনশিয়ালটা কি। অ্যাকশন পটেনশিয়ালটা কি এটা? না, তুমি কারো অ্যাকশন কিছু পটেনশিয়াল, করতে হবে না। অ্যাকশন পটেনশিয়াল নিয়ে ডিটেলস এখানে বলতে পারবো না। সেটা হচ্ছে তার কাছে এই কদিন বইছো না? আমি সুদীপ, তো আসলাম কালকে, ভাইয়া, তার আগে ছিল। হ্যালো, আপনি একটু মিউট করবেন। আচ্ছা দাঁড়ান, দিদির আমি কাছে আর এখন সময়। যাও, এখনো যাও, যাবা? আপনি অফ করে তো দেন। রাত তুমি কথা শিখিয়েছে, যাও সোনালী দিদির কাছে যাও। আমি আসলে তুমি অন্য এই একটাই কদিন হ্যাঁ ঠিক আছে, দেখতেছি। আমি আসার আগে কার কাছে ছিলে? হ্যাঁ, তাহলে তুমি দিদার কাছে তো সুদীপ ছিলে। ভাই একটু মিউট করবেন। তুমি দিদার কাছে কেন থাকবো না? তুমি তো এই কদিন ছিলে দিদার কাছে। যাও, এখন ডিপ দাও, যাও, এই সবার ভিডিও অডিও অফ করে দেন। যাও আমি ডিপ দাও। আসলে কি, এক মিনিট, হ্যাঁ হয়েছে মনে হয়। শুনতে পাচ্ছেন আমাকে না? তো জি ভাই, শোনা যায়। হ্যাঁ, শুনছি। যেটা বলতেছিলাম, যে অ্যাকশন পটেনশিয়াল কি, আমি ডিটেলস বলতে পারবো না অ্যাকশন পটেনশিয়াল কি, কারণ এটা অনেক বড় লেকচার। আমার ইউটিউবে একটা ফ্রি লেকচার দেওয়া আছে অ্যাকশন পটেনশিয়াল, একটু কষ্ট করে যদি তাদের আগ্রহ আছে দেখে নিতে পারেন। যদি অ্যাকশন পটেনশিয়ালটা লাগে অনেক জায়গাতে, প্রায় 25 মিনিটের একটা ভিডিও আছে, কিন্তু আমি শর্টকাট বলবো যতটুকু আপনার এনাফ বোঝার জন্য। প্রথম কথা হচ্ছে, একটা সেল, যদি আমি একটা সেল ধরি, এই সেলটা রেস্টিং অবস্থায় আছে। রেস্টিং অবস্থায় তার একটা পটেনশিয়াল আছে, মেমব্রেন পটেনশিয়াল। মানে সেলের বাইরে একরকম পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক, সেলের ভিতরে একরকম আছে পজিটিভ নেগেটিভ যাই থাকে থাকুক। মূল কথা হচ্ছে রেস্টিং অবস্থায় সেলের একটা মেমব্রেন পটেনশিয়াল আছে, যেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটা অনেকগুলো জিনিস মিলে ঠিক করে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত হবে, সেদিকে আমরা না যাই। তো এখন যদি আমি কোনোভাবে সেলটাকে স্টিমুলেট করি, ধরা যাক আমি এই যে চুলকাইতেছি, সেই স্টিমুলেট হয়ে যাবে সেল এখানে, বা টেম্পারেচার দিলাম, বা অন্য কোনো ভাবে কেমিক্যালি বা কোনো কিছু দিয়ে যদি স্টিমুলেশন করি, তাহলে যে কোনো একটা জায়গায় তার এই যে রেস্টিং কন্ডিশনটা ছিল, সেই রেস্টিং কন্ডিশনটা থাকবে না, এটা তখন চেঞ্জ হয়ে যাবে। মানে ধরা যাক এই জায়গায় আমি একটা স্টিমুলেশন দিলাম, তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নর্মালি কি আমরা জানি, নেগেটিভ, তাই তো? ধরা যাক একটা নার্ভের ক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট, বা যে সেলের -90 মিলিভোল্ট এরকম, বা -60 মিলিভোল্ট এরকম, তাহলে মূল কথা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভ। তো তার মানে ইনসাইডে সেলের নেগেটিভিটিটা বেশি, পজিটিভ আয়নও তো আছে কিন্তু নেগেটিভিটিটা বেশি। তাহলে যদি আমি কোনোভাবে স্টিমুলাস দেই, এখানে যদি কোনো একটা চ্যানেল খুলতে পারি পজিটিভ আয়ন ঢোকার জন্য, যে চ্যানেল আমরা খুলতে পারি, তাহলে একটা পজিটিভ আয়ন ঢুকবে। তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে তো রেস্টিং থাকলো না এখন। আচ্ছা, আমি ওনার ইয়েটা অফ করে দিই, আমি সম্ভবত। সুদীপ ভাই, আপনি একটু আপনার ভিডিওটা অফ করে নেন। হ্যাঁ, অফ করছে সবাই। তো আমরা যেটা বললাম যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল তাহলে নেগেটিভ থাকে, এখন যদি আমরা পজিটিভ আয়ন সেলের ভিতরে প্রবেশ করে, তাহলে সেলের পজিটিভিটি আস্তে আস্তে বাড়বে। এখন এটা কিন্তু অ্যাকশন পটেনশিয়াল না। অ্যাকশন পটেনশিয়াল না, অ্যাকশন পটেনশিয়াল আমরা কখন বলবো, যখন পটেনশিয়ালটা অ্যাকশনে থাকবে, মানে পটেনশিয়ালটা কোনো দিকে মুভ করবে, তখন হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাকশন পটেনশিয়াল। তার মানে আমাদের
এই ধারণা অনেকের নাও থাকতে পারে, আমরা শুধু ভেবে নেই যে এই সোডিয়াম ঢুকলো বা পজিটিভ আয়ন ঢুকলো কোনো অ্যাকশন পটেনশিয়াল। আসলে এটাকে অ্যাকশনে নিয়ে যায়, মানে হচ্ছে রেস্টিং তো ঠিক আছে, রেস্টিং থেকে চেঞ্জ হইলো এবং এটা প্রপাগেট করবে কোনো একদিকে। শুধু এই জায়গায় ঘটনাটা ঘটবে না, যখন পজিটিভিটি হবে সেলের মেমব্রেনের যে কোনো একটা জায়গায়, যখন পজিটিভ আয়ন ঢুকবে, তখন এই পজিটিভিটি আসলে চারপাশে ছড়ায় যাবে। তখন এখান থেকে পজিটিভ আয়ন এদিকে ছড়ায় গেলে তখন এদিকেও পজিটিভিটি হবে, তখন এদিকেও আবার ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো ওপেন করবে। ভোল্টেজ বাড়লে যে চ্যানেলগুলো ওপেন বলে করে সেগুলো বলি ভোল্টেজ গেটেড। ভোল্টেজ দিয়ে যাতে গেট ঠিক হয়, খুলবে না, বন্ধ হবে, এই জন্য বলছি ভোল্টেজ গেটেড। এদিকেও দেখা যাবে তখন পজিটিভ আয়ন ঢুকলো, তো এটা আবার পাশের সেলে হয়তো ট্রান্সমিট করবে, এটা পাশের সেলে ট্রান্সমিট করবে, এটা হলো অ্যাকশন পটেনশিয়াল। তো আমার যখন একটা নিউরনে দেখতেছি, ধরা যাক আমার এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে, এইখানে একজন হিলো, হুম, এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে, তাহলে এই অ্যাকশন পটেনশিয়ালটা আস্তে আস্তে দিকে মুভ করবে। তো আমরা জানি যে মাইলিন শীট এটা কি করে, ইনসুলেশন করে, মানে একজন থেকে বাইরের দিকে যাতে এই চার্জ টার্জ গুলো পরিবাহিত না হয় বাইরের টিস্যুতে, সে ইনসুলেশন করে। তো ইনসুলেশন করলে চার্জ ফাস্টিং হবে, এটা তো আমরা জানি, মানে ফাস্ট চার্জ হবে, মানে কি বলে, ট্রান্সমিশনটা ফাস্ট হবে, দ্রুত হবে, কারণ বাইরের দিকে লস হইতেছে কম। এখন শুধু তো এই ইনসুলেশন আর কি কাজ করে, আরেকটা কাজ করে, সেটা আমরা একটু এইভাবে দেখি, একটু বড় করে দেখি। ধরা যাক আমি দেখাইলাম আপনাদেরকে একটু আগে যে এই পার্টটায় আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়েছে, তার মানে এখানে আমার পজিটিভ চার্জ ঢুকতেছে, পজিটিভ চার্জ ঢুকতেছে। পজিটিভ চার্জ ঢুকলে, আর এই জায়গাটা হচ্ছে আমার মাইলিন শীট কাভারিং, হ্যাঁ এই জায়গাটা মাইলিন শীট কাভারিং, আবার এই জায়গাটা ফাঁকা, আবার এই জায়গাটা মাইলিন শীটের কাভারিং। হ্যাঁ, ধরলাম এই পার্টটা আমি আঁকছি। এখন এইখান থেকে পজিটিভ আয়ন করবে কি, এই পাশের পাশের জায়গাতে পজিটিভ গুলো ডিফিউজ করবে, পজিটিভ আয়ন পাশের জায়গাটুকু ডিফিউজ করবে, মানে ডিফিউশন হবে। এখন আমরা কি বললাম একটু আগে, আমি একটা সেল একে দেখাইছিলাম যে আপনার যদি এখানে অ্যাকশন পটেনশিয়াল মানে পজিটিভিটি আসে, সেই পজিটিভ আয়ন এদিকে যখন যাবে, এদিকের ভোল্টেজ গ্রেড চ্যানেল গুলো ওপেন হবে, এদিক দিয়ে পজিটিভ আয়ন ঢুকবে, এদিকে আবার ভোল্টেজ পজিটিভ আয়ন যাবে, এদিকে ভোল্টেজ গ্রেড চ্যানেল গুলো ওপেন হবে, এদিকে মানে হচ্ছে এইভাবে সামনের দিকে আগাবে। কিন্তু এইখানে তো এই জায়গাটা ব্লক, মাইলিন শীট দিয়ে ব্লক, তার মানে এখানে আপনার কোনো ভোল্টেজ গ্রেড চ্যানেল ওপেন হওয়ার সুযোগ নাই। এখানে ভোল্টেজ গ্রেড চ্যানেল ওপেন হওয়ার সুযোগ নেই, কারণ সেলের এই পার্টটা আপনার পেঁচায় রাখছি আমি মাইলিন শীট দিয়ে। তার মানে ওখানে ভোল্টেজ গ্রেড চ্যানেল দিয়ে মানে বাইরে তো যাবেই না, আবার ভিতরে তো কোনো কিছু ঢোকার উপায় নেই। তার মানে এই জায়গাটা পুরোটাই কোনো প্রকার চ্যানেল ট্যানেল ওপেন না হয়েই সে এই আয়নগুলো পজিটিভ আয়নগুলো ডিফিউজ করে এই জায়গায় যখন আসবে, তখন এই জায়গাটা যেহেতু ফাঁকা মেমব্রেনটা, এখানে ভোল্টেজ গ্রেড চ্যানেল গুলো ওপেন হওয়ার কারণে এখানে নতুন করে পজিটিভ আয়ন ঢুকবে। আবার এই আয়ন ডিফিউশন হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু র্যাপিং দিয়ে র্যাপ করা, এইখানে কোনো চ্যানেল ট্যানেলের কাজ নাই। এই আয়ন যখন ডিফিউশনে এদিকে আসবে, তখন এই মেমব্রেনের এখানে ভোল্টেজ গ্রেড চ্যানেল ওপেন হবে, এদিক দিয়ে আয়ন ঢুকবে, এই ঘটনাগুলো ঘটবে। তার মানে আমার এই পুরো জায়গাটা যে জায়গায় শীত দিয়ে র্যাপিং আছে, এই জায়গাগুলো দ্রুত পাস করে যাইতেছে, পজিটিভ আয়ন গুলো দ্রুত পাস করে যাইতেছে, এই জায়গায় মেমব্রেনকে আবার ডিপ্লয়েস করা লাগতেছে না, মানে চ্যানেল ওপেন করে করে দ্রুত পাস করা লাগতেছে। তার মানে অ্যাকশন পটেনশিয়াল এখানে জেনারেট হইলে এখানে যাইতেছে, তারপর এখানে যাইতেছে, মনে হচ্ছে জাম্প করে করে যাইতেছে অ্যাকশন পটেনশিয়ালটা। এই যে জাম্পিং, এখান থেকে নাম হচ্ছে স্যালটেটরি। তার মানে এটাকে বলে স্যালটেটরি কন্ডাকশন, এই নার্ভের যে অ্যাকশন পটেনশিয়ালটা, মানে মাইলিনেটেড নার্ভের। আর যদি নন মাইলিনেটেড হয়, এই যে বা আনমাইলিনেটেড, তাহলে দেখেন এইভাবে একেবারে সরাসরি চলে যাচ্ছে এক পাশ থেকে এক পাশে, এরকম স্যালটেটরি বা জাম্পিং কোনো কিছু নাই। ওর সময় বেশি লাগবে, আর এই জাম্প করার কারণে ওর সময় কম লাগবে। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, না হলে একবার আমি বলতেছি। ভাই জাম্প এই যে করার অংশটা একটু আবার দেখো। মানে এই যে আমার মানে যে কোনো, আমি যদি এটা একটা সেল ধরি, এটা যদি সেল ধরি আমি, যে কোনো একটা জায়গায় সেলের একটা প্রান্তে ধরা যাক আমার হচ্ছে, আমি একটা স্টিমুলাস দিয়েছি, একটা স্টিমুলাস কেমিক্যাল হোক মেকানিক্যাল হোক, ধরা যাক আমি চর মারলাম এই জায়গায়, চর মারলে আমার এই সেল এখানে কিন্তু স্টিমুলাস পাইলো। এখন ধরলাম সেলের এই জায়গাটা, আমরা বুঝার সুবিধা ধরলাম যে একটা সেল, আমার কপাল জুড়ে একটা সেল আছে, সেই সেলের এখানে আমি স্টিমুলাস দিয়েছি। তো
এখানে যখন স্টিমুলাস দিয়েছি, এখানে কিছু চ্যানেল ওপেন হয়েছে, ধরা যাক সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে। তো সোডিয়াম চ্যানেল ওপেন হলে পজিটিভ আয়ন, সোডিয়াম তো পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকছে। তো পজিটিভ আয়ন গুলো যখন এদিকে ডিফিউজ করবে, তখন এদিকে পজিটিভ আয়ন হবে। তো মেমব্রেনের এই আমরা কি জানি, ইনসাইড দ্য মেমব্রেন হচ্ছে নেগেটিভ। তো যখন সেই পজিটিভ আয়ন আসতেছে, এই এই মেমব্রেনের সাইডে যখন দেখবে যে এখানে পজিটিভ আয়ন চলে আসছে আমার কাছে, তখন এই সাইডে কিছু ভোল্টেজ গেটের, যেহেতু ভোল্টেজ বেড়ে গেছে পজিটিভের দিকে, ভোল্টেজের কারণে যেগুলো গেট খোলে বন্ধ হয়, সেই ভোল্টেজ গেটের চ্যানেল গুলো ওপেন হয়ে যায়। ওপেন হয়ে মানে হচ্ছে সোডিয়াম চ্যানেল মেইনলি। সেই সোডিয়াম আবার এখানে সোডিয়াম ঢোকা শুরু করবে, তাহলে এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকবে। সেই সোডিয়াম ডিফিউজ করে এখানে যাবে, তখন এখানে আবার ভোল্টেজ গেটের চ্যানেল ওপেন হবে। তো এখানে আবার ভোল্টেজ গেটের চ্যানেল ওপেন হলে এখানে আবার পজিটিভ আয়ন আসবে। মানে আমি বলতে চাচ্ছি এইভাবে সেল মেমব্রেন এক পাশ থেকে শুরু হয়ে আস্তে 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 পুরোটা জুড়ে তার এই অ্যাকশন পটেনশিয়ালের মানে ঘটনাটা ঘটতে থাকবে। কিন্তু উম, এখন ধরা যাক আমি এই মেমব্রেনের এই জায়গাটা বন্ধ কোনো কারণে, ওই যে মাইলিন শিথিল ধরেন বন্ধ করে দেওয়া হলো। তার মানে এই জায়গায় তো আর এই চ্যানেল খোলার কোনো অপশন নাই, চ্যানেল খোলাখুলি এই জায়গায় চলবে না। তো এই জায়গায় হবে কি, এই আয়ন যেগুলো ঢুকবে সেই আয়নগুলো ডিফিউশন করে করে, ডিভিশন তো হবেই, ডিভিশন করে করে এই জায়গায় যাবে। তো এই জায়গার মেমব্রেন যখন দেখবে যেখানে পজিটিভ আয়ন চলে আসছে, তখন এই জায়গার ভোল্টেজ গ্রেড চালিয়ে চ্যানেলটা ওপেন হবে। তাহলে এই জায়গা থেকে মাঝখানের জায়গাটা ফাঁকা, মাঝখানে কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়নি, আবার এই জায়গায় গিয়ে জেনারেট হয়েছে। এইটা হলো জাম্পিং। এটা বলতে চাচ্ছি যে আপনার এই যে এগুলো হচ্ছে মাইলিন শীটের কাভারিং। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইলিন শীটের কাভারিং। মাঝখানে মাঝখানে যে জায়গা, ফাঁকা জায়গাগুলো, এদিক দিয়ে আসলে অ্যাকশন পটেনশিয়াল বা ভোল্টেজ গ্রেড চ্যানেল ওপেন হওয়ার ঘটনা শুধু ওই পার্টটুকুতে হবে। তার মানে আপনার যদি এখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, সেটা ডিফিউজ করে এই জায়গায় যখন আসবে, তখন এখানে আবার চ্যানেল ওপেন হবে। তারপর ডিফিউশন করে এই জায়গায় যখন আসবে, এখানে আবার চ্যানেল ওপেন হবে। তাহলে অ্যাকশন পটেনশিয়াল হইতেছে কি রকম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমার কি মনে হচ্ছে যে এখান থেকে এখানে জাম্প, এখান থেকে এখানে জাম্প, এখান থেকে এখানে জাম্প, এরকম হইতেছে ঘটনাটা। সেজন্য এগুলো বলতে জাম্পিং। এই জন্য এর নাম দিয়েছে স্যালুটেশন। ভাই ক্লিয়ার নাকি? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা পরের ইতে যাই। তাহলে আনমাইলিনেটেড যেটা, ওটাতে কি নার্ভ কন্ডাকশন দেরিতে হবে? হ্যাঁ, একটু দেরি তো হবেই, কারণ হচ্ছে ওর ইনসুলিন মানে ওই যে একটা তার, তামার তার ধরে ই নাই, কি বলে, ইনসুলেশন নাই। তো আশেপাশে কিছু তো ডিপোলারাইজ করবে, আশেপাশে কিছু মানে কি বলা যায়, কিছু জিনিসপত্র ছড়াই ছিটিয়ে যাবে আর সিগন্যাল। কিন্তু এখানে যখন আমি তাকে ইনসুলেট করে রাখছি, sorry, তখন সে ওই ঘটনাটা ঘটতেছে না। আর এই যে স্যালটিটরি কন্ডাকশনের কারণে সে একটু দ্রুত যাইতেছে, লাফা যাইতেছে। আর ওকে তো লাফা যাওয়ার সুযোগ নেই, ও পুরোটা আস্তে 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 যাইতে হইতেছে। এই জন্য আনমাইলিনেটেড একটু স্লো কন্ডাকশন করবে। আমাদের যে ডাল পেইন গুলো আছে, ডাল পেইন, ভিসারাল পেইন, এগুলো হচ্ছে স্লো আনমাইলিনেটেড ফাইবার দিয়ে যায়, এগুলো স্লো। কিন্তু যেগুলো ফার্স্ট শার্প পেইন, এগুলো হচ্ছে মাইলিনেটেড ফাইবার দিয়ে যায়। কাটবেন, সঙ্গে সঙ্গে সিগন্যাল চলে যাবে ব্রেনে। এই যে অলিগোডেন্ড্রোসাইটের যে কথাটা বললাম, দেখেন এখানে একটা অলিগোডেন্ড্রোসাইট ছবি দেওয়া আছে। এই যে অলিগোডেন্ড্রোসাইট, এটা একটা সেল বডি। দেখেন ওর একটা হাত দিয়ে এই একটা নিউরনকে মানে র্যাপ করছে, আর এই যে এটাকে র্যাপ করছে, এই যে এটাকে র্যাপ করছে, এই যে দেখেন। তার মানে সে একটা অলিগোডেন্ড্রোসাইট অনেকগুলোকে র্যাপ করতে পারে। আর এটা হচ্ছে আপনার একটা সোয়ান সেল একটা নিউরনের মানে র্যাপ করছে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, মানে পুরোটা একটাই আর কি, কিন্তু সোয়ান সেল একটাই। কারণ এই যে এটা একটা সোয়ান সেল, এটা একটা সোয়ান সেল, কিন্তু এই সোয়ান সেল আর একটা নিউরনকে পাশে র্যাপ করবে সেটা সম্ভব না। নিউরনের টাইপস, টাইপস আমরা করতে পারি ফাংশনাল টাইপস, সেটা আমরা জানি, মোটর বা এফারেন্ট, সেন্সরি বাই এফারেন্ট। আমরা এখানে চুল গাইলাম, এটা যে সেন্স নিয়ে যাইতেছে, টাচ সেন্সেশন, তাহলে এটা সেন্সরি ফাইবার। বা একটা মশা কামড় দিছে, মশা সিগন্যাল দিল, সেন্সরি সিগন্যাল দিয়ে গেল, যার পরে আমার ব্রেন সিগন্যাল দিল যে ওকে তুমি চড় মারো, তাহলে এটা হলো মোটর সিগন্যাল। আর ইন্টারনিউরন কিছু কানেকশন আছে, মানে সেন্সরি ফাইবার গেছে, মাঝখানে কিছু নিউরন নিউরাল কানেকশন আছে ব্রেনে, সেখান থেকে আবার রিলে হচ্ছে ইন্টারনিউরন। স্ট্রাকচার আমরা করতে পারি কি, ইউনিপোলার, সুডো ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। তো আমরা এখানে ফিগার দেখলেই বুঝবো, এগুলো মনে হয় বেশি কথা বলা লাগবে না। যে দুইটা পোল, এটা হচ্ছে বাইপোলার। হ্যাঁ, এটা সাধারণত রেটিনাতে আমরা দেখি, রেটিনার যখন লেয়ার গুলো দেখবেন, তখন দেখবেন বাইপ্লাস সেল আছে রেটিনাতে। মানে এক পাশে একটা, এক পাশে এরকম সুন্দর, মানে এখান থেকে
সিগন্যাল দিয়ে এই পাশে দিচ্ছে, বাইপোলার। মাল্টিপোলার হচ্ছে যে আমরা যেটা, যে চেহারাটা আমরা সবাই জানি, যে ছবিটা আমরা দেখে দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে মাল্টিপোলার। এই যে এখানে অনেক অনেক অনেকগুলো, এখানে হচ্ছে অনেকগুলো এক্সটেনশন আর কি, এই জন্য। আর ইউনিপোলার হচ্ছে এই পাশে একটা সেল বডি আর এই পাশে হচ্ছে একটা মানে একজন আর কি, এটা হচ্ছে ইউনিপোলার। আর একটা হচ্ছে সিডো ইউনিপোলার, মানে ইউনিপোলারের মতোই। এই যে দেখেন ছবিটা আছে এরকম, মানে একটা থেকে একটা সেল বডি একটা মনে হচ্ছে ইউনিপোলার, কিন্তু আসলে দুই দিকে দূরে চলে গেছে, সিডো ইউনিপোলার। ওরা আসলে বাইপোলারই ছিল জন্মের সময়, মানে এমব্রায়োলজিক্যালি, কিন্তু পরে দুই মাথায় ফিউশন হয়ে এরকম চেহারা নিছে, এই জন্য বলি সিডো ইউনিপোলার। বস্তুত ওরা বাইপোলার ছিল আর কি। আর অ্যাকর্ডিং টু পজিশন, যেটা আমি বললাম যে আমরা এটা বলবো, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। আপার মোটর আর লোয়ার মোটর নিউরন, এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আমাদের যে মোটর সিস্টেম। তো মোটর সিস্টেম হচ্ছে আমার ব্রেন থেকে যে মোটর সিগন্যাল যাবে, এই যে আমি হাত নাড়াইতেছি, ব্রেন থেকে সিগন্যাল আসতেছে। তো ব্রেন থেকে সিগন্যাল দুইটা ধাপে যাবে আর কি। মানে ব্রেন থেকে আমার যে যে স্পাইনাল কর্ড, আমরা সবাই স্পাইনাল কর্ড নিশ্চয়ই জানি, যে স্পাইনাল কর্ড দেখতে কেমন। জাস্ট এখানে একটা ছবি, কেমন একটু পরে স্পাইনাল কর্ড আঁকবো আর কি। এটা তো স্পাইনাল কর্ড। তো আমরা জানি এটা হচ্ছে পিছন দিকে আর কি, এটা সামনের দিকে। তো এটা হচ্ছে এই যে মাঝখানে গ্রে আর গ্রে ম্যাটার থাকে, বাইরে হোয়াইট ম্যাটার থাকে স্পাইনাল কর্ডে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রে কলাম আর কি, এটা হচ্ছে ডটস বা পোস্টেরিয়র। তো আমরা জানি যে এই যে আমরা একটু পরে পড়বো, যখন ট্র্যাক্ট করবো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট, তখন আরো ভালো করে পড়বো। তো এখন শুধু জেনে রাখি, সরি, এই যে অ্যান্টেরিয়র হর্ন বা অ্যান্টেরিয়র গ্রে হর্ন, এই যে ব্রেন থেকে আমার সিগন্যাল পাঠায় অ্যান্টেরিয়র হর্নে। তো অ্যান্টেরিয়র হর্নে যখন পাঠায়, এখান থেকে আবার আর একটা নিউরন নিয়ে আমার ইফেক্টর অর্গানে যায়। তাহলে ব্রেন থেকে একটা আসে, আবার এখান থেকে একটা যায়। তাহলে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপার মোটর, ব্রেন থেকে এই পর্যন্ত আপার, আর নিচেরটা হচ্ছে লোয়ার মোটর। তার মানে অ্যান্টেরিয়র হর্ন সেল এবং তার একজন। আবার শুধু যে এই জায়গাতেই ব্রেন এরকম করে তা না, এই যে ক্রেনিয়াল নার্ভ যেগুলো আছে, ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে, যেমন ধরা যাক ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভে একটা নিউক্লিয়াস আছে ধরা যাক ব্রেনে, সরি এটা ধরা যাক এটা ব্রেন আঁকলাম এখানে। ব্রেনে ফেসিয়াল নার্ভে একটা নিউক্লিয়াস আছে। তো সেরেব্রাল কর্টেক্স থেকে সেই নিউক্লিয়াসে কিছু সিগন্যাল পাঠায়, সেই নিউক্লিয়াস থেকে আমার ইফেক্টর অর্গানে সিগন্যাল পাঠায়। ধরা যাক আমার এই যে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এখানে সিগন্যাল পাঠায়। তাহলে সেরেব্রাল কর্টেক্স থেকে যে নিউক্লিয়াস পর্যন্ত ছবি আসলো, মানে যে একজনটা আসলো, এটার নাম হচ্ছে আপার মোটর নিউরন, আর এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। তার মানে ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস এবং তার একজন, নিউক্লিয়াস কি এগুলো আমরা বলতেছি, ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস এবং তার একজন, এবং এন্টিরিয়র হর্ন সেলের নিউক্লিয়াস এবং তার একজন, এগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন হচ্ছে সেরেব্রাল কর্টেক্সে বা সেরেবেলামে যে পিরামিডাল সেল বা পার্কিনসিসে এবং তাদের একজন, মানে পিরামিডাল সেলস এবং তার একজন, এবং হোমোলোগাস যে সেলস আছে এই ধরনের, সেগুলোর একজনকে বলতেছে আপার মোটর নিউরন। আর অ্যান্টেরিয়র হর্ন সেল এবং একজন, এবং এই হোমোলোগাস সেল মানে যে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস এবং তাদের একজন, এগুলোকে আমরা বলতেছি লোয়ার মোটর নিউরন। এটা ক্লিয়ার হয়েছেন নাকি আরেকটু বলবো? যখন মোটর সিস্টেম করবো, ডিসেন্ডিং সিস্টেম করবো, তখন আরো ক্লিয়ার হবে আশা করা যায়। আমরা যখন, আমরা তো ক্রেনিয়াল নার্ভ সবগুলো হয়তো করবো না, যেহেতু ফিজিওলজি, আমরা ফেসিয়াল নার্ভটা একটু করবো, অকুলোমোটর অপটিক নার্ভ এগুলো একটু পড়বো। ফেসিয়াল নার্ভ করলে তখন আমাদের এই জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে, কারণ আমাদের খুবই তো কমন, আমরা যেটা প্যাচ লাগাই আর কি, যে বেলস পালসি বা ফেসিয়াল নার্ভ পালসি লোয়ার মোটর টাইপে কিরকম হবে, আপার মোটর নিউরন কিরকম হবে, বা ব্রাউন সিগার সিন্ড্রোম, এগুলো আমরা সবই দেখবো। তো আপার মোটর আর লোয়ার মোটর নিউরন নিয়ে কোনো কনফিউশন আছে কিনা কারো? থাকলে বলে দেন। আচ্ছা, এই নিউরোগ্লিয়াল হ্যাঁ, সিস্টেম আমরা কথা বল। হ্যাঁ বলেন, কোশ্চেন সঙ্গে সঙ্গে জি ভাই, করবেন। কোনো সমস্যা নেই, সমস্যা নাই, করো। ঠিক আছে। আচ্ছা, নিউরোনাল ডিজেনারেশনটা একটু বলে নেই। সেটা হচ্ছে, এটা আমরা জানি সবাই মোটামুটি, বেশি কিছু বলারও নাই। একটা হচ্ছে রেট্রোগ্রেড ডিজেনারেশন, একটা হচ্ছে অ্যান্টেরোগ্রেড ডিজেনারেশন। মানে একটা পিছন দিকে আর সামনের দিকে। পিছন বা সামনের দিকে কিভাবে বুঝবো? মনে করা যাক একটা একজন বা একটা নিউরন বললাম, এটা হচ্ছে আমার সেল বডি এবং ডেনড্রাইট, এটা হচ্ছে একজন, এটা হচ্ছে নবটব, এগুলো আছে। তো ধরা যাক এখানে আমার একটা ড্যামেজ হইলো, কোনো কারণে এখানে ড্যামেজ হয়েছে। ড্যামেজ হইলে
ডিজেনারেশনটা কোন দিকে হবে, এদিকে নাকি এদিকে, তার উপর ভিত্তি করে এই দুটো নামকরণ করা হয়েছে। তো ডিজেনারেশন যদি সেল বডির দিকে হয় তাহলে সেটাকে বলবো রেট্রোগ্রেড ডিজেনারেশন। ডিজেনারেশন যদি একজনের এই মাথার দিকে হয়, লোয়ার এন্ডের দিকে হয়, এই এন্ডের দিকে হয়, একজনের টার্মিনাল এন্ডের দিকে, তাহলে হচ্ছে অ্যান্টিরোগ্রেড ডিজেনারেশন। রেট্রোগ্রেড বা অ্যান্টিরোগ্রেড কিসের ভিত্তিতে বলতেছে? এটা বলতেছে যে আমাদের ইম্পালস বা আমাদের সেন্সেশন বা আমাদের স্টিমুলাস যে দিকে যায় সেটা ডিরেকশনের ভিত্তি করে। নর্মালি আমাদের স্টিমুলাস গুলো যায় কিভাবে, যে আসে আমাদের সেল বডিতে, রিসিভ হয় ডেনড্রাইট দিয়ে, সেল বডি থেকে একজন দিয়ে এই দিকে যায়। তার মানে এটা হলো আমাদের মেইন ডিরেকশন, এটা হলো আমাদের মেইন ডিরেকশন। তো এইটা যদি উল্টা হয় তাহলে রেট্রোগ্রেড ডিরেকশন, এটা যদি একই রকম হয় তাহলে এন্ট্রোগ্রেড ডিরেকশন। সোজা হিসাব। তার মানে আমাদের ড্যামেজ এখানে হয় এবং ডিজেনারেশন যদি এদিকে হয় তাহলে ডিরেকশন সেম দিকে, তাহলে অ্যান্টিরোগ্রেড ডিরেকশন, অ্যান্টিরোগ্রেড ডিজেনারেশন, যেটার নাম হচ্ছে ওয়ালেরিয়ান ডিজেনারেশন। আর যদি এখানে ড্যামেজ হওয়ার ফলে আমার ডিরেকশন হচ্ছে এদিকে কিন্তু ড্যামেজ হচ্ছে উল্টা দিকে, তার মানে এটা হচ্ছে রেট্রোগ্রেড ডিজেনারেশন। মানে হচ্ছে যদি এই যে ইনজুরির প্রক্সিমালি হয়, টুয়ার্ড দ্য সেল বডি হয়, মানে ইনজুরি হয়েছে এখানে সেল বডির দিকে হয়েছে বা এটার প্রক্সিমালি হয়েছে, তাহলে হচ্ছে এটা রেট্রোগ্রেড ডিজেনারেশন। আর ইনজুরির যদি ডিস্টালি হয় বা সেল বডি থেকে দূরে হয়, সেল বডি যদি ঠিক থাকে, তাহলে এটার নাম হচ্ছে ওয়ালেরিয়ান বা অ্যান্টিরোগ্রেড। তাহলে ডিরেকশনটা মনে রাখলে আমরা মনে রাখবো যে আমার মূল ডিরেকশন এদিকে, যেহেতু ইনফরমেশনের ডিরেকশন এদিকে, তাহলে সেম দিকে গেলে অ্যান্টিরোগ্রেড, পিছন দিকে ডিজেনারেশন হলে রেট্রোগ্রেড ডিজেনারেশন। আচ্ছা। আর রিজেনারেশনটা মেইনলি মানে কমনলি হয় হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, কারণ সোয়ান সেলের কিছু রিজেনারেটিভ ক্যাপাসিটি থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তেমন রিজেনারেশন হয় না আসলে, নার্ভে তো এমনি এসব কম হয়। আচ্ছা, নার্ভ ফাইবার, নার্ভ ফাইবার কি আসলে? আচ্ছা, আমি বলছিলাম যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার কি, এগুলো নিয়ে কথা বলবো। তো গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার কি আসলে? নার্ভ ফাইবারই বা কি? নার্ভ কি? আচ্ছা, এটা আলাপ শেষ করে তারপর ওই আলাপে ঢুকতেছে। নার্ভ ফাইবার কি? নার্ভ ফাইবার কিছুই না আসলে, এটা একজন, একটা আমার যদি নার্ভের একটা একজনই হচ্ছে নার্ভ ফাইবার। দেন এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝলে আপনার কিন্তু আর বাকি কোনো ক্লাস করা লাগবে না। আমি এখনো বলি, যদি কেউ মনে করেন আর ক্লাস করবেন না তাও চলবে। যাই হোক, তো এই ধরলাম এটা আমার সেল বডি, এটা হচ্ছে একজন। এই নার্ভ ফাইবার আসলে একজনই, মানে সত্যিকার কথা বলতে নার্ভ ফাইবার মানে আসলে একজন। তাইলে এরকম অনেকগুলা যখন একজন একসাথে কালেকশন হবে, বান্ডল তৈরি হবে, তখন সেটাই তো নার্ভ হয়ে যাবে, তাই না? নার্ভ বান্ডল যখন একসাথে অনেকগুলো নার্ভ ফাইবার একসাথে হবে তখন সেটা নার্ভ হয়ে যাবে। তো নার্ভ ফাইবার টাইপস কি? একটা হচ্ছে মাইলিনেটেড, আনমাইলিনেটেড। সোজা বুঝলাম, মাইলিনেশন যদি থাকে মাইলিনেটেড, না থাকলে আনমাইলিনেটেড। আর কি হতে পারে? ইফারেন্ট এফারেন্ট, মানে হচ্ছে সে কি আমার শরীরের সাপেক্ষে সে কি ব্রেন থেকে পেরিফের দিকে নিয়ে যাচ্ছে, মোটর ফাংশন দিচ্ছে নাকি আসলে সেন্সরি ফাংশন দিচ্ছে, এটার উপর ভিত্তি করে। আর কি হতে পারে? কেমিক্যালি, এটা কি অ্যাড্রেনার্জিক নাকি কোলিনার্জিক, মানে হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার রিলিজ করতেছে। অ্যাড্রেনার্জিক কোলিনার্জিক আমরা পরে পড়বো এর মানে কি। তো অ্যাড্রেনালিন যে রিলিজ করে সে অ্যাড্রেনার্জিক, আর কোলিন যে থাকে আর কি, ওই এস্টাইল কোলিন, সে হচ্ছে কোলিনার্জিক। তো অ্যাড্রেনার্জিক, আচ্ছা অ্যাড্রেনার্জিক এর মধ্যে আসলে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। তো কোনটা মানে এগুলো আসলে সিম্প্যাথেটিক থেকে মেইনলি আসে, সেগুলো আমরা একটু পরে ডিটেলস জানবো। তো অ্যাড্রেনালিন এটা নিয়ে আর এখন না বলি এখানে, তাহলে আমরা পরের কথায় চলে যাই, ডিটেলস পরে কথা হবে। আরেকটা হচ্ছে কি, যে স্পিডের উপর ভিত্তি করে বা কন্ডাকশন কেমন হয়, দ্রুত হয় না কম হয়, এইসবের উপর ভিত্তি করে হচ্ছে নার্ভ ফাইবার টাইপ আছে। এটাও খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন? এটা পরীক্ষা মরীক্ষায় আসে আর কি, সেজন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এ ফাইবার আছে, বি ফাইবার আছে, আর সি ফাইবার আছে। তো আমি একটু আগে বলেছিলাম সম্ভবত যে আনমাইলিনেটেড যে ফাইবারটা, তাহলে সেটা হচ্ছে স্লো কন্ডাকশন করবে। আনমাইলিনেটেড ফাইবার ডাল পেইন নিয়ে যায়, ভিসারাল পেইন, ডাল পেইন এগুলো। তাহলে এই যে সি ফাইবার, এটা হচ্ছে আনমাইলিনেটেড ফাইবার একটাই, হ্যাঁ, আনমাইলিনেটেড ফাইবার, ঠিক আছে। এবং এইটার ভেলোসিটি যদি দেখি সবচেয়ে কম, মানে খুব আস্তে নিয়ে যায় এটা। খুব আস্তে মানে এমন না মানে আমাদের তুলনায়, মানে এমন না যে আমি টাচ করলাম 2 দিন পরে গিয়ে বা 1 মিনিট পরে গিয়ে সেন্স করলো, তাই না। মানে এটাও ফাস্ট কিন্তু ওদের তুলনায় খুব স্লো আর কি। তো
সেটা হচ্ছে এই যে আমাদের ডাল পেন গুলো নিয়ে যায়, টেম্পারেচার নিয়ে যায় এই টাইপ সি ফাইবার। তাহলে যদি আমি বলি যে একটা গরম কেটলি চুলার উপর, বা এই যে আমি কফি খাচ্ছিলাম একটু আগে, তো আমি হুট করে গরম কাপটা ধরে ফেললাম, তাহলে কোন সেন্সটা আগে যাবে? টাচ সেন্সেশন নাকি টেম্পারেচার সেন্সেশন, কোনটা আগে যাবে? কি মনে হয়? এই কোশ্চেনটা আবার। ধরেন আমি একটা গরম কেটলি বা গরম কাপ, চায়ের কাপ আমি হাত দিয়ে ধরলাম ভুল ভুল করে, তাহলে তো আমার সেন্স যাবে ব্রেনে। কোন কোন সেন্সটা আগে যাবে, টাচ সেন্সেশন নাকি আচ্ছা মেসেজ আসছেন পুরো টাচ। ব্রেনে, টাচ নাকি টেম্পারেচার? টাচ। ও, কোশ্চেন অ্যান্সার দিচ্ছি না, আচ্ছা আমি খেয়াল করে নাম্বার। আচ্ছা, টাচ আগে যাবে। কারণ এটা মাইলিনেটেড ফাইবার দিয়ে যায়। হ্যাঁ, আর এই টেম্পারেচারটা একটু পরে, কিন্তু এর মানে কিন্তু এই না যে অনেক পরে। আমরা প্রায় সাথে সাথে হাত সরাই নিই না এটা গরম জিনিস হাত লাগলে? তো আগে টাচটা যায়, তারপর হচ্ছে আমার টেম্পারেচারটা যায়, কিন্তু সেটাও খুব সামান্য সময়ের ব্যবধান। তো এখন এ আলফা এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেওয়াই বেটার, কারণ হচ্ছে কিছু জিনিস আছে আপনার মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। তো মুখস্থ করে নিলেই বেটার যে এ আলফা ফাইবার আমি মুখস্থ, কিছু জিনিস করা লাগবে না, আমি যখন ফিগারে এঁকে দেখাবো তখন এমনি অনেক জিনিস মুখস্থ হয়ে যাবে। এরপর যদি একটা না থাকে তাহলে এটা মুখস্থ করবে, সেইটা পুরো চার্ট মুখস্থ করতে হবে না, আমি বললেই অনেক কিছু মাথায় থাকবে একটু পরে যখন ছবি আঁকবো তখন। এ আলফা ফাইবার আছে, এ বিটা, এ গামা, এ ডেল্টা, এগুলো ইম্পর্টেন্ট। কি এটা এ আলফা ফাইবার, এটা হচ্ছে মোটর। হ্যাঁ, মোটর টু স্কেলেটাল মাসল। তার মানে মনে রাখবেন যে আমার মাসলে যাবে দুই ধরনের ফাইবার, মোটর ফাইবার। এটা হচ্ছে আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন, নাম শুনছেন না? আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন। তাহলে এ আলফা, এ গামা, এ আলফা, এ গামা, এটা কি মাসলে যাবে মোটর। তাহলে হয়ে গেল মুখস্থ। ছবি আঁকলে আরো মনে থাকবে, তখন আর এটাও মুখস্থ করা লাগবে না, এই মনে থাকবে। তাহলে আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন, এটা যাবে হচ্ছে মাসলে। আলফা মোটর নিউরন করে কি, মাসল কন্ট্রাকশন মেনটেন করে, মানে এই যে ভলান্টারি কন্ট্রাকশন হচ্ছে এগুলো। আর গামা মোটর নিউরন মাসল টোন মেনটেন করে। তাহলে আরো সোজা মনে রাখা, আলফা মোটর নিউরন মাসল কন্ট্রাকশন মুভমেন্ট এগুলো, আর গামা মোটর নিউরন মাসল টোন মেনটেন করে। আমার মাসল সবসময় একটা টোনিসিটি মেনটেন করে না, সেটা। এখন আসি এ বিটা ফাইবার। তার দুইটা মোটর বললাম, এখন এই বিটাটাকে সেন্সরি বানাই। সেন্সরি, টাচ, প্রেসার, ভাইব্রেশন, ফাইন টাচ, তারপর হচ্ছে আহ কি বলা যায়, প্রেসার, ভাইব্রেশন। তো প্রেসার, ভাইব্রেশন, এইসব কাজপত্র মানে হচ্ছে সেন্সরিটা গেল। এখন আসি এ ডেল্টা ফাইবার। এটা আমাদের মনে রাখতেই হবে, কারণ আমরা অনেক জায়গায় এটা আলাদা করে পড়ি যে এ ডেল্টা ফাইবার কি করে, পেইন নিয়ে যায়, শার্প পেইন। এ ডেল্টা ফাইবার নিয়ে যায় শার্প পেইন, সি ফাইবার নিয়ে যায় ডাল পেইন। তাহলে এটাও মনে থাকলো। আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন, নামের ভিতরে মোটর আছে, ওরা দুইজন মোটর, শেষ। তাহলে মাঝখানের বিটাটাকে আমি সেন্সরি দিলাম। এ ডেল্টা ফাইবার, ডেল্টার সাথে তাপের সম্পর্ক কি আমরা অনেক জায়গায় পড়ছি না, ফিজিক্স যখন পড়ছি এরকম লিখতাম না, ডেল্টা টি বা ডেল্টা পি, মানে পার্থক্য, তাপমাত্রা যখন পার্থক্য হতে ডেল্টা ইউজ করতাম, মনে আছে কিনা ফিজিক্স পড়ার সময়? আমরা তাপমাত্রা পার্থক্যের সময় কিন্তু ডেল্টা ইউজ করতাম। জি ভাই। ফিজিক্স তো এগুলো মনে হয়, তাহলে ডেল্টার সাথে তাপের সম্পর্ক, তাহলে এটা মনে রাখতে পারি যে এ ডেল্টা ফাইবার, আহ এই যে শার্প পেইন, টেম্পারেচার, তাপটা আসলে মেইনলি দুই জায়গাতে টেম্পারেচার দেখেন, কিন্তু এটা মেইনলি কোল্ড এর সাথে সম্পর্কিত আসলে। তাহলে এই ডেল্টা ফাইবার হচ্ছে শার্প পেইন, এবং টেম্পারেচার কোল্ড, যাই বলি টেম্পারেচার দিলেও সমস্যা নেই, বইয়ে যেহেতু আছে এটা নিয়ে টেনশনের কারণ নেই। সি ফাইবার আমি বললাম ডাল পেইন। তো এটা এটা মোটামুটি আমাদের মুখস্থ হয়ে গেল। তাহলে সবচেয়ে দ্রুত গতির কোনটা? ফার্স্ট একটা, হ্যাঁ, এ আলফা। সবচেয়ে কম দ্রুত গতি আনমাইলিনেটেড, সি ফাইবার। আচ্ছা, প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার, নার্ভ ফাইবারের প্রপার্টিজ গুলো একটু দেখে নেই, তারপর আমরা আমাদের সেই ডেফিনেশন গুলোতে মনে হয় চলে যাবো। এটা এক্সাইটেবিলিটি। এক্সাইটেবিলিটি মানে কি, যা এক্সাইট মানে স্টিমুলাস দিলে এক্সাইটেড মানে হবে এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। সবাই কিন্তু হয় না। এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বললাম, বডির সব সেলেরই কি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আছে? আছে কি? আছে।
রেস্টিং মেমোরি পটেনশিয়াল অলমোস্ট সবারই আছে, কারণ রেস্টে তো সবাই থাকে। কিন্তু অ্যাকশন পটেনশিয়াল কিন্তু সবার হয় না। এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেটর যাদের হয় তাদেরকে বলতেছি আমরা এক্সাইটেবল। তারা মানে যাদেরকে এক্সাইট করা যায়, যেমন এই যে হার্ট মাসল অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, তাহলে সে এক্সাইটেবল সেল। এই যে নার্ভ সেল, সে এক্সাইটেবল সেল। তার মানে এক্সাইটেবিলিটি তার একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার। তাহলে বুঝলাম এক্সাইটেবিলিটি কি, মানে হচ্ছে সে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে। কন্ডাক্টিভিটি, আর এটা একটা স্টিমুলাস দিলে সে কন্ডাক্ট করতে পারে। হার্টে আমরা কন্ডাক্টিভ টিস্যু পড়ছি না, তো নার্ভ হতে এরকম কন্ডাক্ট করতে পারে। তাহলে কন্ডাক্টিভিটি আছে। এবং এই যে বললাম স্যালুটারি কন্ডাকশন, এই যে জাম্পিং, এগুলোর মধ্যে আছে স্যালুটারি কন্ডাকশন, সব এখানে আবার লেখা আছে। তারপর হচ্ছে অল অর নান ল, এটা আমরা অ্যাকশন পটেনশিয়ালে বলেছি, সিরিয়াস করানোর সময় এটা অনেকবার বলেছি। এটা আর এখানে বেশি বলবো না। সেটা হচ্ছে হয় সব, না হয় কিছুই নাই। এটা হচ্ছে অল অর নান ল। মানে ধরেন আপনি জুয়াতে বাজি ধরছেন, হয় সবই জিতবেন নাহলে কিছুই জিতবেন না, মাঝামাঝি কোনো কিছু নাই, এরকম আর কি। তো অ্যাকশন পটেনশিয়াল যদি জেনারেট হয় তাহলে পুরোটাই একদম ফুল ব্লোনই হবে। এমন না যে একটু কম স্টিমুলেশন দিছি কম অ্যাকশন পটেনশিয়াল হয়েছে, বেশি স্টিমুলেশন দিছি বেশি অ্যাকশন পটেনশিয়াল হয়েছে, এইরকম না। অ্যাকশন পটেনশিয়াল হয়েছে মানে হয়েছেই, পুরোটাই হয়েছে, এর কম বেশি কিছু নাই। আর হয় নাই মানে হয় নাই, কিছুই হয় নাই। এটা হচ্ছে অল অর নান ল। এটা একটু পরে আবার বলতেছি, যদি না বুঝে থাকেন তখন বুঝবেন। রিফ্র্যাক্টরি পিরিয়ড, রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে আরেকটা অনুরোধ করে ফেলি, অ্যাকশন পটেনশিয়ালের ভিডিও যে দেখেন নাই প্লিজ ওটা দেখে নিন। অ্যাকশন পটেনশিয়ালটা আপনার আসলে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এটা আসলে ফিজিওলজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরি, এখন হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই সবই অ্যাকশন পটেনশিয়ালে বলা আছে। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে এমন একটা পিরিয়ড যে সময় আপনি নতুন স্টিমুলাস দিলে কোনো কাজ হবে না। মানে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়েছে, নতুন করে আরেকটা দিলেন, এই সময়টায় সার্টেন একটা পিরিয়ড আছে যে সময় নতুন একটা অ্যাকশন পটেনশিয়াল যত যত যাই হোক, মানে আমি একটা কাজ করতেছি, এমন থাকে না যে আমি একটা কাজ করতেছি এই সময় আমার আব্বাই বলুক, আমার স্যার বলুক, আমার বস বলুক, যাই বলুক, আমি অন্য কাজ করবোই না, করবোই না। এটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। আমি শুনবোই না অন্য কোনো স্টিমুলাস, সে যত বড়ই হোক। তো অ্যাবসলিউট আছে, রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে, এগুলো দেখে নিয়েন। শেষ। তারপর আসি আমরা, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য নার্ভ ফাইবারের। তাহলে বৈশিষ্ট্যকে মুক্ত করা লাগবে, এমনি বলা যাবে না যে হার্ট নার্ভাস টিস্যু এক্সাইটেবল, কারণ অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে, সে ইম্পালস কন্ডাক্ট করতে পারে, এই জন্য কন্ডাক্টিভিটি আছে। তারপর হচ্ছে তার তার অ্যাকশন পটেনশিয়ালটা হয় পুরোদমে হয় অথবা কিছুই হয় না, অল অর নান ল। তারপর হচ্ছে এই যে কি বললাম, অল অর নান লর পরেরটা বলে যাচ্ছে, কেউ তো বলে সাহায্য করবে, রিফ্র্যাক্টরি পিরিয়ড। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাটিগেবিলিটি। ফ্যাটিক হয় না, হ্যাঁ, রেজিস্ট্যান্স টু ফ্যাটিক। যেমন স্কেলেটাল মাসল, আপনি যদি অনেক কাজ করেন একসময় ফ্যাটিক হয়ে যান, টিটেনি তৈরি হয়, মানে সাস্টেন কন্ট্রাকশন। টিটেনি লাগেও স্কেলেটাল মাসলের জন্য। মনে করেন আপনি একটা ভারী জিনিস তুলবেন অনেকক্ষণ ধরে, বা একটা বাজারের ব্যাগ, একটা মনে করেন আপনি ভারী ব্যাগ নিয়ে যাবেন অনেকক্ষণ ধরে, তো একটা সাস্টেন কন্ট্রাকশন লাগে, মানে টিটেনি। এটা স্কেলেটাল মাসলে হয়। আর এটা আবার কিন্তু কার্ডিয়াক মাসলে হয় না। কেন হয় না সেগুলো আমরা বলেছি, আগে ব্যাখ্যা দিয়েছি। আবার এই নিউরনের মাসলগুলো দেখেন ফ্যাটিক হয় না সহজে। কেন ফ্যাটিক হয় না? কারণ হচ্ছে এই এদের বৈশিষ্ট্য হচ্ছে কন্টিনিউয়াসলি আপনি যে ফায়ার করে যাচ্ছেন, একশো করে জেনারেট করে যাচ্ছেন, এরা এটাকে মানে চালা দিতে পারে। কারণ হচ্ছে এদের সোডিয়াম পটাশিয়াম পাম্পটা খুবই অ্যাক্টিভ। মানে আপনি ইম্পালস দিচ্ছেন, সোডিয়াম পটাশিয়াম পাম্প এই হাইপারপোলারাইজেশন মানে ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন হওয়ার পর সোডিয়াম পটাশিয়াম পাম্প আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারে। খুব মানে অ্যাক্টিভলি ফাংশন করে, যার কারণে এটা মানে কি হয় না, ফ্যাটিক হয় না ইজিলি। সামেশন, সামেশন এটাও একটু বুঝতে হবে। আমি একটু ছবি দেখাই, সহজে একটু বোঝানোর চেষ্টা করে দেখি। সামেশন হচ্ছে, ধরা যাক আমরা কি বললাম, এটার সেল, এটা -90, -70, -60, -50, -0, +10, +20, এরকম ধরা যাক +20 এটা। তো রেস্টিং মেমোরি ধরা যাক নার্ভ সেলের -70। এখন এখান থেকে কোনো একটা স্টিমুলাস যদি দেই, এটা যদি পজিটিভের দিকে যাওয়া শুরু করে, পজিটিভ মানে নেগেটিভিটি কমবে, -70 থেকে -60, -55, ধরা যাক -55, এটা হচ্ছে তার থ্রেশহোল্ড পটেনশিয়াল। থ্রেশহোল্ড পটেনশিয়াল মানে যে পটেনশিয়ালটা হিট করলে, যে পটেনশিয়াল পর্যন্ত যাইতে পারলে সেলের মেমব্রেন পটেনশিয়ালটা, তাহলে তার অ্যাকশন পটেনশিয়াল অবশ্যই জেনারেট হবে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল।
মানে আমরা বলি না থ্রেশহোল্ড লেভেল, যেটা থ্রেশহোল্ড লেভেলে তো আসতে হবে, তাছাড়া তোমাকে এটা কিভাবে তোমাকে পাস করাই, এরকম মানে সার্টেন পয়েন্টে তোমার যাইতে হবে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে হলে। মানে যদি আমি একটা স্টিমুলাস দেই যেটা খুব সামান্য, মানে -70 থেকে কোনো মতে -60 পর্যন্ত উঠছে, -55 পর্যন্ত যায় নাই, থ্রেশহোল্ড পর্যন্ত যায় নাই, তার মানে এই স্টিমুলাসটা দিয়ে আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না। কিন্তু যদি আমার স্টিমুলাসটা এনি হাউ -55 টাচ করে, থ্রেশহোল্ড পটেনশিয়াল টাচ করে, সেই তখন সঙ্গে সঙ্গে আমার এই ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল বা ভোল্টেজ গ্রেড চ্যানেল যেটা আমার যেখানে দরকার সেটা ওপেন হবে। ওপেন হইলে আমার অ্যাকশন পটেনশিয়াল পুরো দমে চালু হবে। এইটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। এখন আমি তো বললাম যে অল অর নান ল মানে কি। অল অর নান ল মানে হচ্ছে আপনার ধরা যাক একটা স্টিমুলাস দিলাম, এই পর্যন্ত আসলো, উঠলো, উঠলে টাচ করে নাই থ্রেশহোল্ড পটেনশিয়াল, তাহলে ওটা ফল করবে, ফেইল হবে। আবার একটা দিলাম, এই পর্যন্ত উঠলো, এটাও ফেইল হবে। এটা হচ্ছে অল অর নান ল। কিন্তু আমরা কি বলতে সামেশন, সামেশন হইতে পারে, সামেশন হইতে পারে কিরকম। ধরা যাক এখানে আছে, আমরা বললাম যে ছোট্ট স্টিমুলাস গুলো আবার ডিপোলাইজেশন হয়, কিন্তু হয়ে এই থ্রেশহোল্ডকে টাচ না করতে পারলে আবার রিপোলাইজেশন হয়ে যায়। কিন্তু যদি এমন হয়, ধর আমি একটা ছোট্ট স্টিমুলাস দিয়েছি, ছোট্ট একটা স্টিমুলাস দিয়েছি, এই পর্যন্ত উঠছে, আর বেশি উঠতো না, কিন্তু ওটা রিপোলাইজেশন হওয়ার আগে আমি আরেকটা স্টিমুলাস দিছি, তখন এটা আরেকটু ধাক্কা দিল, আমি আরেকটা স্টিমুলাস দিলাম, সে আরেকটু ধাক্কা দিল, দিয়ে রিপোলাইজেশন হওয়ার আগে, মানে রিপোলাইজেশন হওয়ার আগে আমি রিপিটেটিভ অনেকগুলো স্টিমুলাস দিলাম, তখন সবগুলো একসাথে হয়ে এই থ্রেশহোল্ড পয়েন্টকে হিট করলো। হিট করলে তখন এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। এইটা হচ্ছে সামেশন। একটা হচ্ছে টেম্পোরাল সামেশন, একটা স্পেশাল সামেশন। টেম্পোরাল মানে হচ্ছে এই যে আমি রিপিটেটিভ রিপিটেটিভ কিছু স্টিমুলাস দিলাম, র্যাপিডলি কিছু সাকসেসিভ স্টিমুলাস দিলাম, এটা হচ্ছে টেম্পোরাল। আর স্পেশাল মানে হচ্ছে আমি ঠিক এই জায়গায় না, এই জায়গায় একটা স্টিমুলাস, এই জায়গায় একটা স্টিমুলাস, ওই জায়গায় একটা স্টিমুলাস, এরকম নানা বিভিন্ন জায়গায় ছোট ছোট অনেকগুলো স্টিমুলাস হয়ে একটা কমন জায়গায় এসে সবগুলো মিলিত হয়েছে, হয়ে তখন সেখানে তারা থ্রেশহোল্ড পজিশনে টাচ করে ফেলছে। নানা দিক থেকে এসে এক জায়গায় হঠাৎ করে মিলিত হয়ে কয়েকটা মিলে একসাথে হয়ে থ্রেশহোল্ডকে টাচ করছে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়েছে। এগুলো হচ্ছে সামেশন। সামেশন হইতে পারে, এটা নার্ভ ফাইবারের বৈশিষ্ট্য। এরপর আসলে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন এবং অ্যাডাপ্টেশন, এটা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি। আমরা সম্ভবত এটা পড়ছি, টার্মগুলো হয়তো এইভাবে বুঝি নাই, বা বুঝলে তো ভালোই। তো গ্রাজুয়াল ডিক্রিজ ইন এক্সাইটেবিলিটি, দেখেন অ্যাকোমোডেশন গ্রাজুয়াল ডিক্রিজ ইন, এই টার্মটা মনে রাখবেন একটু, যে গ্রাজুয়াল ডিক্রিজ ইন এক্সাইটেবিলিটি হোয়েন স্টিমুলাস ইজ অ্যাপ্লাইড স্লোলি। এইটা আসলে এখানে ডিসক্রাইব করে একটু কঠিন। ওই 100% পুরো জিনিসটা দেখলে তখন এটা একটু বুঝতে সুবিধা হইতো। তো মানে আপনি এক্সাইটেবিলিটি আস্তে আস্তে কমতেছে কখন, যদি আপনি খুব স্লোলি একটা স্টিমুলাস দেন, এখানে সোডিয়াম চ্যানেল গুলো ইনএক্টিভ হয়ে যায়। ওই অ্যাকশন পটেনশিয়ালে মানে থ্রেশহোল্ডে পৌঁছার আগেই সোডিয়াম চ্যানেল, যেটা ভোল্টেজ সোডিয়াম চ্যানেল যেটা মেইনলি লাগবে অ্যাকশন পটেনশিয়াল জন্য, সেটা ইনএক্টিভ হয়ে গেছে। তাহলে এটার ঘটনা হচ্ছে কি কি, এটা ঘটবে নার্ভ ফাইবারে। নার্ভ ফাইবার হচ্ছে স্লো রাইজিং, এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, স্লো রাইজিং বা সাব থ্রেশহোল্ড লেভেলের। স্লো রাইজিং স্টিমুলাস দিচ্ছেন, তখন নার্ভ আর ফায়ার করলো না, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করলো না। এইটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। যখন একটু খুব স্লোলি 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 দিতেছেন, এই যে ধরা যাক আমার স্লোলি রাইজিং, এটা আসলে না, এখানে ব্যাখ্যা দেওয়ার একটু বেশি সময় টাইম কনজিউমিং হবে, থাক। অ্যাডাপ্টেশন আসি, অ্যাডাপ্টেশন কি, এটাও প্রায় একই ধরনের ঘটনা। ডিক্রিজ ইন রেসপন্স টু কনস্ট্যান্ট প্রলংড স্টিমুলাস, অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে বা অনেক সময় ধরে প্রলংড একটা স্টিমুলাস দিচ্ছেন, যদিও এই স্টিমুলাসটা ওখানে সাথে পার্থক্যটা কি দেখেন, ওখানে কি বলছিলাম সাব থ্রেশহোল্ড, কিন্তু এখানে সুপ্রা থ্রেশহোল্ড। মানে এই স্টিমুলাসটা যদিও থ্রেশহোল্ড পটেনশিয়াল পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু যেহেতু আপনি এটাকে অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে দিচ্ছেন, তখন এটাকে ইগনোর করা শুরু করছে। ওই যে বললাম যে ক্লথ, মানে আপনার কাপড় চোপড় পরে আছেন, সে তো টাচ সেন্সেশন দিতেইছে, সুপার থ্রেশহোল্ড লেভেলেই দিতেছে, থ্রেশহোল্ড লেভেলে পৌঁছানোর মতোই দিতেছে, কিন্তু দীর্ঘ সময় ধরে এই কাজ করতেই আছে, তখন আপনি ধর ওটাকে বাদ দাও তো, ওর কথা শোনার দরকার নেই, ও স্টিমুলাস দিয়েই যাবে। যার কারণে এটা হচ্ছে রিসেপ্টর লেভেলে। তাহলে পার্থক্যগুলো কি, যদি এখানে লেখাও আছে, পরে পড়তে চাইলে পড়তে পারবেন, যে একটা নার্ভ ফাইবারের ঘটনা, একটা রিসেপ্টরের ঘটনা। একটা হচ্ছে স্লোলি রাইজিং, একটা কনস্ট্যান্ট বা সাস্টেইন, এটা হলো সাব থ্রেশহোল্ড, একটা সুপার থ্রেশহোল্ড লেভেলের। তাহলে আমার মনে হয় আমরা নার্ভ ফাইবারের ক্যারেক্টার গুলো বলতে পারছি আর কি। নার্ভ ফাইবার গুলো যে এরকম, হ্যাঁ, এই যে বললাম একটা নার্ভ ফাইবার মানে, সরি,
এটা আসলে কি এগুলো? এই যে আহ, এগুলো কি আসলে একটা করে এই যে লম্বা লম্বা যে রডের মধ্যে দেখতে যেগুলো কি, মানে প্রতিটা এই লম্বা লম্বা কাঠিগুলো কি? এগুলো আসলে একজন। নার্ভ ফাইবার। হ্যাঁ, নার্ভ ফাইবার একজন। তাহলে নার্ভ ফাইবার কি একজন? আমি তো বললাম একজনের কাভারিং আছে, মাইলিন শীট আছে, সেটা তো আছে, তারপর কিছু কানেক্টিভ টিস্যু কাভারিং থাকে, সেটার নাম হচ্ছে কি এন্ডোনিউরিয়াম। মানে প্রতিটা একজনের চারপাশে এন্ডো নিউরিয়াম। এই যে বান্ডলটা আছে বা ভেসিকলটা আছে, এর সাইড দিয়ে একটা কাভারিং আছে তো নাকি? এই যে এটার নাম কি? পুরা পেরিফেরি জুড়ে এটার নাম পেরিনিউরিয়াম। অনেকগুলো বান্ডল মিলে একটা নার্ভ হয়েছে, এরকম অনেকগুলো বান্ডল মিলে একটা নার্ভ হয়েছে, পুরা নার্ভের তার সাইড দিয়ে যেটা, সেটার নাম হচ্ছে এপিনিউরিয়াম। এটাই হচ্ছে এই ছবি থেকে বলার মতো, আর কিছু বলবো না এখান থেকে। ভাই এন্ডোনিউরিয়াম আর পেরিনিয়ামের পার্থক্যটা হবে? এন্ডো হচ্ছে প্রতিটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একজনের পাশ দিয়ে, ঠিক আছে? এই যে জি ভাই। মনে করেন এই যে এটা একটা একজন, হ্যাঁ, এই যে লম্বা দেখতেছি না আমরা, হুম, এই যে লম্বা লম্বা হুম, দেখা যাচ্ছে না, প্রতিটা একজন। এই প্রতিটার পাশ দিয়ে যে এই যে মানে নার্ভ ফাইবারের পাশ দিয়ে যেগুলো, সেগুলো হচ্ছে এন্ডো, একেবারে ভিতরেরটা। এন্ডো মানে তো ভিতরে, একেবারে ভিতরের জিনিস। প্রতিটা নার্ভ ফাইবারের চারপাশ দিয়ে যেটা আছে, এটা হলো এন্ডোনিউরিয়াম। এখন অনেকগুলো নার্ভ ফাইবার মিলে একটা নার্ভ বান্ডল বা ফেসিকল তৈরি করে। এই যেখানে ছবিটা দেখেন, যদি এই যে ফেসিকল, এই একটা ফেসিকল, হ্যাঁ, এই একটা ফেসিকল। তো আমি যে এই পিঙ্ক কালার গুলো দিতেছি ফেসিকলের চারপাশ দিয়ে, ধরেন আমার পিঙ্ক কালার, এটি হচ্ছে পেরিনিউরিয়াম, ঠিক আছে? আমার পিঙ্ক কালারটা কি? পেরিনিউরিয়াম। এই বান্ডল পেরিনিয়াম। গুলোকে যে কভার করছে, এখন পুরাটা তো মিলে একটা নার্ভ তৈরি হয়েছে। এই বান্ডল গুলো সবটা মিলে একটা নার্ভ, তো পুরো নার্ভের একটা কাভারিং আছে না? জি ভাই। এটা হচ্ছে এপিনিউরিয়াম। এপি হলো বাইরে, আর এন্ডো হচ্ছে একেবারে ভিতরে। মাঝখানে যে বান্ডল গুলো বা ফেসিকল গুলোকে কভার করছে, এটা হচ্ছে পেরিনিউরিয়াম। ঠিক আছে ভাই? জি ভাই। তাহলে এখন আমরা আসি, এই যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার আলোচনা আমরা এখানে করে ফেলবো, যদি চলে আসছি আমরা স্পাইনাল কর্ড এবং নার্ভে। তো এই যে একটা স্পাইনাল কর্ডের সেকশন, স্পাইনাল কর্ডের সেকশন মোটামুটি এইরকম চেহারাই, কিন্তু একটু এদিক সেদিক আছে। সে একটু এদিক সেদিক হচ্ছে মেইনলি থোরাসিক লাম্বার এই রিজনটায়, সার্ভাইকাল রিজনটা এরকম না, মানে একটু আলাদা আর কি। সার্ভাইকাল থেকে থোরাসিক আর লাম্বারটা, সেটা কেন সেটা আমরা বলতেছি। তো আমরা দেখি এটা স্পাইনাল কর্ডের সেগমেন্ট এরকম, হ্যাঁ, এটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। এটা হচ্ছে সামনের দিক, এই যে ফিশারটা থাকে সামনের দিকে, আর এদিকে পোস্টেরিয়র পার্ট। আর এটা দেখলে আমরা বুঝি এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র গ্রে রুট, গ্রে কলাম, এন্টেরিয়র গ্রে কলাম। হুম, এখানে আমাদের ফিগারটা দেওয়াই আছে, পুরো ছবি বলে দেওয়া আছে কোনটা কি। আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে বাইরে কি তাহলে সাদা, বাইরে কি ম্যাটার? হোয়াইট ম্যাটার। আর ভিতরে কি? গ্রে। গ্রে ম্যাটারটা কি আর হোয়াইট ম্যাটারটা কি? হোয়াইট ম্যাটার হচ্ছে একজন, একজন যেহেতু মাইলিনেটেড থাকে, মাইলিন শীট যেহেতু লিপিড ছাড়া আসলে কিছুই না, 80% ওর কম্পোনেন্ট লিপিড, এই কারণে সাদা, সাদা দেখায়, ফ্যাট কন্টেন্ট যে। তার মানে আমার এই হোয়াইট ম্যাটার আসলে একজনের কালেকশন। আর হচ্ছে গ্রে ম্যাটারটা কি? সেল বডিজ কালেকশন। আমরা জানি যে নিউরনের কি থাকে, একজন থাকে আর সেল বডি থাকে। সেল বডিতে যেহেতু ডিএনএ আরএনএ এগুলো থাকে, এই কারণে এগুলো ডার্কার দেখায়, এই কারণে এগুলো গ্রে কালার, গ্রে ম্যাটার। তাহলে আমরা ব্রেনে যখন দেখি, ব্রেনে গ্রে ম্যাটারটা কিরকম থাকে? ধরা যাক এটা একটা ব্রেনের কাট সার্ফেস আর কি। ব্রেনের বাইরের দিকে কি থাকে, আর স্পাইনাল কর্ডের বাইরের দিকে কি আছে? গ্রে। স্পাইনাল কর্ডের বাইরের দিকে হোয়াইট ম্যাটার, তাই তো? আর ভিতরে গ্রে ম্যাটার। ভিতরে গ্রে বাইরের দিকে ম্যাটার। হোয়াইট, আর ব্রেনের বাইরের দিকে কি ম্যাটার? গ্রে ম্যাটার। গ্রে মাঝখানে ম্যাটার। মাঝখানে গ্রে ম্যাটার আছে, আর পুরোটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তাহলে উল্টা, হ্যাঁ। এখন এই যে হোয়াইট ম্যাটার কি, এই যে বা গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার তাহলে আমরা কি বললাম? কালেকশন অফ নিউরোনাল সেল বডিজ, কালেকশন অফ নিউরোনাল সেল বডিজ। তার মানে এই যে বাইরের এই জায়গাগুলোতে কি আছে? নিউরোনাল সেল, সেল বডির কালেকশন, নিউরোনাল সেল বডির কালেকশন।
এখন নিউক্লিয়াস আর হচ্ছে গ্যাংলিয়ন। এই যে আমরা বললাম গ্রে ম্যাটার, তাহলে ব্রেনের এটাও গ্রে ম্যাটার, এগুলোও গ্রে ম্যাটার, এটাও গ্রে ম্যাটার, এগুলোও গ্রে ম্যাটার, বাইরেও গ্রে ম্যাটার। তাহলে গ্রে ম্যাটারটা ব্রেনে দুই ধরনের। একটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, মানে বাইরের আউটসাইড সারফেসে গ্রে ম্যাটার আছে, আর ভিতরে ভিতরে কিছু গ্রে ম্যাটার আছে। তাহলে বাইরের যেটা সেটা হলো কর্টেক্স বলি, সেরেব্রাল কর্টেক্স। তার মানে ব্রেনে গ্রে ম্যাটারটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স হিসেবে থাকে, আবার ভিতরে ভিতরে যেগুলো থাকে এগুলো গ্রে ম্যাটার, এগুলোকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এই গ্রে ম্যাটারের কালেকশন যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরে যদি কোথাও সেল বডিজ কালেকশন থাকে, সেটার নাম হচ্ছে গ্যাংলিয়ন। Collection of neuronal cell bodies outside the CNS is called ganglion. Collection of neuronal cell bodies inside the CNS is called nucleus বা গ্রে ম্যাটার। ব্রডার টার্মে বললে গ্রে ম্যাটার, আর এমনি বললে নিউক্লিয়াস। এটা ক্লিয়ার কিনা, এই কথা ক্লিয়ার কিনা? ভাই লাস্ট লাইনটা ওই যে কালেকশন অফ নিউরাল সেল। হ্যাঁ, কালেকশন অফ নিউরোনাল সেল বডিজ। আমরা জানি নিউরনের সেল বডি থাকে এবং একজন থাকে। সেল বডি যেখানে অনেক সেল বডি একসাথে কালেক্টেড হয়ে থাকবে, ব্রেনে যদি থাকে, স্পাইনাল কর্ডে বা ব্রেনে যদি থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা যখন বলি নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস, নাম শুনছি? নিউক্লিয়াস মানে গ্রাসিলিস, নিউক্লিয়াস কিউনিয়েটাস, নাম শুনছি না এগুলো? কডেড জি নিউক্লিয়াস, ভাই। নাম শুনছি? এই সবই হচ্ছে সেল বডির কালেকশন। ঠিক আছে, সবই সেল বডির কালেকশন। সেল আবার বডি। যখন বলতেছি আবার যখন বলতেছি সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, প্যারাভার্টিকুলার গ্যাংলিয়ন, প্রিভার্টিকুলার গ্যাংলিয়ন, অটিক গ্যাংলিয়ন, এগুলো যখন বলতেছি, এই গ্যাংলিয়ন গুলো সেল বডির কালেকশন। কোথায়? পিএনএস, আউটসাইড দ্য। আউটসাইড দ্য সিএনএস বা পিএনএস। আর ওই যখন বলতেছি করেক্ট নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা একটা সলিটারিয়াস, এগুলো হচ্ছে সিএনএস। তাহলে কালেকশন অফ সেল বডিজ বা নিউরোনাল সেল বডিজ উইদিন দ্য সিএনএস হচ্ছে নিউক্লিয়াস, আউটসাইড দ্য সিএনএস বা উইদিন দ্য পিএনএস হচ্ছে গ্যাংলিয়ন। তাহলে নিউক্লিয়াস কি গ্যাংলিয়ন কি আমরা বুঝলাম। অন্য কিছু গ্যাংলিয়নও কিন্তু আছে, সেটা আলাদা। সে রোগ গ্যাংলিয়ন, এই যে হাতে হয়, জয়েন্টে, এগুলো তো হয়। আচ্ছা, তাহলে আমরা এখন যদি বলি নার্ভ কি, নার্ভ কি? নার্ভ হচ্ছে কালেকশন অফ অ্যাক্সন আউটসাইড দ্য সিএনএস। এটা কি পছন্দ হয় এই ডেফিনেশন? আমরা যেটা জানি সেটা তো জানি। এটা কি পছন্দ হয়, কালেকশন অফ অ্যাক্সন আউটসাইড দ্য সিএনএস, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরে যদি একজনের কালেকশন হয়, সে তো নার্ভ, নাকি? জি ভাই। তাই না? সন্দেহ আছে? এই যে এটা কি একজনের কালেকশন না? এই যে নার্ভ ফাইবার, বা এগুলো কি পুরো একজনের কালেকশন না? তো নার্ভ একজনের কালেকশন, সিএনএস এর বাইরে তো এটা। কিন্তু সিএনএস যদি একজনের কালেকশন থাকে, তাহলে আমরা কি বলবো? কালেকশন অফ একজন যদি সিএনএস এ হয়, সেটার নাম কি বলবো? সেটার নাম আমরা বলতে পারি হোয়াইট ম্যাটার। ঠিক আছে, এর সাথে একমত? হোয়াইট হইতে হলে অবশ্যই মাইলিনেটেড হওয়া লাগবে। যাই হোক, মাইলিনেটেড সাধারণ থাকে। তাহলে কালেকশন অফ একজন উইদিন সিএনএস হচ্ছে হোয়াইট ম্যাটার, কালেকশন অফ একজন আউটসাইড সিএনএস বা পিএনএস হচ্ছে নার্ভ। এই যে হোয়াইট ম্যাটার দেখতেছি, তার মানে এটা কি একজনের কালেকশন। এই হোয়াইট ম্যাটার দেখতেছি, একজনের কালেকশন। এই হোয়াইট ম্যাটার দেখতেছি, একজনের কালেকশন। এখন এই হোয়াইট ম্যাটারের অনেকগুলো টাইপ আছে। এটা কি? যেমন আমরা যখন বলি ট্র্যাক্ট, কি কি টাইপ বলবো আমরা? প্রজেকশন ফাইবার, এই নামগুলো শুনছি কি আমরা? প্রজেকশন ফাইবার, অ্যাসোসিয়েশন ফাইবার, নাম শুনছি? কমিশনাল ফাইবার তো নাম শোনার কথা, নাম শুনছে কি? জি ভাই। জি ভাই। কমিশনাল ফাইবার, অ্যাসোসিয়েশন ফাইবার, প্রজেকশন ফাইবার, নাম শুনছি? শুনলেই হবে। তাহলে এই যে ট্র্যাক্ট বলতেছি আমরা, এগুলো আসলে প্রজেকশন ফাইবার। এই যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, এগুলো তো আমরা বুঝি মোটামুটি, পরে আরো বলবো ডিটেলস। তো আমার এই যে সেন্সরি ইনপুট গুলো যে যাচ্ছে, মানে আমার পেরিফেরি থেকে যে একটা মানে নার্ভ বান্ডল, বা এই যে আমরা একজনের বান্ডল, একজন যে আমার যাচ্ছে সিগন্যাল নিয়ে সেন্টারে, তাহলে পেরিফেরি থেকে সেন্টারে যাইতেছে, উপর দিকে উঠতেছে, এর নাম অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। ব্রেন থেকে নিচের দিকে নামতেছে, নাম হলো ডিসেন্ডিং ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট গুলো তো একটা ফাইবার, নার্ভ ফাইবার, মানে হচ্ছে একজনের কালেকশন। তাহলে এই ট্র্যাক্ট গুলো তো একটা হোয়াইট ম্যাটার। হ্যাঁ,
হোয়াইট ম্যাটার তো হোয়াইট ম্যাটার দিয়ে তো নামে, কারণ আমাদের ডেফিনেশন তাই, হোয়াইট ম্যাটার তো হচ্ছে একজনের কালেকশন। এগুলো হচ্ছে প্রজেকশন ফাইবার, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে উঠতেছে, এটা হচ্ছে প্রজেকশন ফাইবার। যেমন অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, এগুলো হচ্ছে প্রজেকশন ফাইবার। এখন কমিউশনাল ফাইবার, কমিউশনাল ফাইবার হচ্ছে আমার এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, রাইট সাইডের আর লেফট সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই দুটোর মাঝখানে জাংশন আছে না, কানেকশন আছে, মানে এই পাশ থেকে এই পাশে বা এই পাশ থেকে এই পাশে দুই ব্রেনের মাঝখানে, মানে দুই পার্টের, দুই ব্রেন না তো, দুই ব্রেনের মাঝখানে যে কানেকশন, যে ফাইবার গুলো আছে, এটা হচ্ছে কমিউশনাল ফাইবার। যেমন সবচেয়ে বড় একটা নাম বলেন কমিউশনাল ফাইবার, কর্পাস ক্যালোসাম। দুই ব্রেনের মাঝখানে থাকে যে কর্পাস ক্যালোসাম, তাহলে এগুলো হচ্ছে এর মাঝখানে যে ফাইবার গুলো আছে, এগুলো হচ্ছে কমিউশনাল ফাইবার। এখন ব্রেনের এক পাশের ব্রেনের এই সামনের থেকে পিছনের বা একটু এদিক সেদিক, এদের মধ্যে যে জাংশন টাংশন কানেকশন, নানা প্রকার তথ্য আদান প্রদান দরকার আছে, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার। জটিল লাগলো? উপর থেকে নিচে, নিচ থেকে উপরে ট্র্যাক্ট, প্রজেকশন ফাইবার। এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে কমিউশনাল ফাইবার। সামনে থেকে পিছনে বা একটু অবলিক, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার। তার মানে একই ব্রেনের মাঝখানে যারা, মাঝখানে অ্যাসোসিয়েশন, দুই ব্রেনের মাঝখানে যারা সংযোগ ঘটাবে কমিউশনাল, উপর থেকে নিচে যারা ঘটাবে তা তো ট্র্যাক্ট বা প্রজেকশন ফাইবার। তাহলে আমরা যদি এখন আবার বলি, যদি আমার সেল বডির কালেকশন, সেটা হলো গ্রে ম্যাটার, মানে সেন্ট্রালে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি আমরা বলি, বা হচ্ছে নিউক্লিয়াস, সহজ কথা যদি বলি। আর আউটসাইড দ্য সিএনএস সেল বডির কালেকশন হচ্ছে গ্যাংলিয়ন। তারপর যদি একজনের কালেকশন বলি আউটসাইড দ্য সিএনএস মানে নার্ভ, একজনের কালেকশন যদি আমরা সেন্টারে বলি তাহলে হচ্ছে নাম ট্র্যাক বা হোয়াইট ম্যাটার। তাহলে আর কি থাকলো, আর মনে হয় তেমন কিছু বলার নেই। তাহলে আমরা স্পাইনাল নার্ভের যে জায়গাগুলো, তাহলে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার থাকে বাইরে, তার মানে আসলে একজন। এবং এই যে গ্রে ম্যাটার, তার মানে সেল বডির কানেকশন, মেইনলি এখানে সেল বডি থাকে। তো এটা হচ্ছে পোস্টেরিয়র, পিছন দিকে যেহেতু, এটা হচ্ছে অ্যান্টেরিয়র। এই যে ল্যাটারালি আমরা একটু দেখি, এই যে ল্যাটারালি, ল্যাটারাল হর্ন বলে একটা জিনিস থাকে, হ্যাঁ, এই জায়গায় কিন্তু নাই, দেখেন এই জায়গায় ল্যাটারাল হর্ন নাই, কিন্তু এই জায়গায় কিন্তু ল্যাটারাল হর্ন, এই যে ল্যাটারাল একটা শিং গজাইছে, ল্যাটারাল হর্ন। হ্যাঁ, এই ল্যাটারাল হর্ন থেকে আসলে অটোনমিক নার্ভাস সিস্টেম যারা পড়ি, এই সিম্প্যাথিক বা প্যারাসিম্প্যাথিক মোটর সাপ্লাই যেটা, এদের নিউক্লিয়াসটা থাকে ওই ল্যাটারাল হর্নে। তার মানে আমরা যখন বলি যে সিম্প্যাথেটিক আউটফ্লো হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, আর ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো, আমরা জানি মোটামুটি। থোরাকোলাম্বার রিজিয়নে আমাদের, বা স্যাক্রাল রিজনে আমাদের এই ল্যাটারাল হর্নটা থাকবে, কারণ এখান থেকে আমার অটোনমিক নার্ভাস সিস্টেম নিউক্লিয়াস, এখান থেকে, মানে এখানে নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস থাকতে হলে ল্যাটারাল একটু জায়গা থাকা লাগবে, তার মানে ল্যাটারাল হর্ন শুধু এই জায়গায় থাকবে। তার মানে সার্ভাইকাল রিজনে কিন্তু ল্যাটারাল হর্ন থাকবে না। কেন থাকবে না? কারণ ওখানে তো আমাদের কোনো আউটফ্লো নাই অটোনমিক নার্ভাস সিস্টেমের। অটোনমিক নার্ভাস সিস্টেমের মোটর নিউক্লিয়াস থাকে হচ্ছে ল্যাটারাল হর্নে। এই জন্য ল্যাটারাল হর্নটা থোরাকোলাম্বার রিজন, বা যেখানে আউটফ্লো আছে অটোনমিক, সেখানে থাকে। সার্ভাইকাল রিজনে কোনো অটোনমিক আউটফ্লো নাই, এই কারণে ওখানে ল্যাটারাল এটা থাকে না। তাহলে এগুলো তো মনে হয় বলার কিছু নেই। তাহলে অ্যান্টেরিয়র হর্ন, ল্যাটারাল হর্ন, পোস্টেরিয়র হর্ন, এগুলো হচ্ছে গ্রে কলামের। আর এদিকে হচ্ছে আমার এই যে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম, ল্যাটারাল হোয়াইট কলাম, আর ডর্সাল কলাম বা পোস্টেরিয়র হোয়াইট কলাম। হ্যাঁ, এগুলো তো আমরা জানি মোটামুটি। আর নার্ভ কিভাবে তৈরি হয়, এদিক দিয়ে হচ্ছে একটা আমাদের ডর্সাল রুট, এদিকে হচ্ছে ভেন্ট্রাল রুট। ডর্সাল মানে ব্যাকওয়ার্ড বা পিছনে, ভেন্ট্রাল মানে সামনে। তার সামনের দিকে ভেন্ট্রাল রুট, ডর্সাল রুট। এখন ডর্সাল রুটের ডাইলেটেড জায়গা আছে, ডর্সাল রুট। ডর্সাল রুট কি নাম এটার, ডাইলেটেড জায়গাটার নাম ডর্সাল কি রুট বলেন? গ্যাংলিয়া। গ্যাংলিয়া। গ্যাংলিয়া কি বলেন, গ্যাংলিয়া কালেকশন কি? অফ কালেকশন অফ, ক্লিয়ার বডি আউট। কেউ একজন বলছেন শুনি নাই, কালেকশন অফ কালেকশন অফ সেল সেল কালেকশন বডিজ অফ সেল আউটসাইড। বডিজ আউটসাইড দ্য আউট দ্য সিএনএস তাহলে অর পিএনএস। তাহলে ডর্সাল রুট গ্যাংলিয়ন কি? কালেকশন অফ সেল বডিজ। কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সিএনএস ইন দ্য ডর্সাল সাইড। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হলাম যে ডর্সাল রুট গ্যাংলিয়াটা কি। এখন তাহলে আমি বুঝলাম এই কথা থেকে যে ডর্সাল রুট গ্যাংলিয়া আসলে সেল বডির কালেকশন, সেল বডির কালেকশন। এবং ডর্সাল রুট গ্যাংলিয়ন, ভেন্ট্রাল রুট, বুঝেন ভেন্ট্রাল রুটে কোনো গ্যাংলিয়ন নাই, ডর্সাল রুটে আছে। ডর্সাল রুটটা আমার বডির অ্যান্টিরিয়রলি না পোস্টেরিয়রলি? পোস্টেরিয়রলি, এটা একটার নাম পোস্টেরিয়র রুট। এবং এই রুট দিয়ে সেন্সরি ফাইবার গুলো ঢুকে, তাহলে এটা একটা নাম সেন্সরি রুট।
পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া বা ডর্সাল রুট গ্যাংলিয়া বা সেন্সরি রুট, তাহলে এই দিক দিয়ে যায় আমার সেন্সরি ফাইবার গুলো আমার স্পাইনাল কর্ডে ঢুকবে, এদিক দিয়ে মোটর ফাইবার গুলো বের হবে। তাহলে ডর্সাল রুট বা পোস্টেরিয়র রুট অথবা সেন্সরি রুট। তাহলে সেন্সরি রুটে যদি গ্যাংলিয়া থাকে, বা এই যেখানে আমরা এখন এই ছবিটা দেখি, এই ছবিটা দেখি আমরা, সেন্সরি রুট মানে আমার, ধরা যাক এটা আমার হাত, হাত থেকে আমার একটা নার্ভ এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে ঢুকবে, তার সেন্সরি রুট। আর হাতে যদি মোটর সাপ্লাই যাইতে হয় তাহলে আমার কি হবে, এখান থেকে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে হাঁটতে যাবে। এটা তো বুঝলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেন, মোটর যে আমার নার্ভটা গেল সেটা কোত্থেকে শুরু হলো, অ্যান্টেরিয়র হর্ন থেকে। তার মানে নিউক্লিয়াসটা কোথায়, মোটর নার্ভের নিউক্লিয়াসটা কোথায়, মোটর যে নার্ভ ফাইবারটা গেল আমার স্পাইনাল কর্ড থেকে, গ্রে ম্যাটারে। হ্যাঁ গ্রে ম্যাটারে। কোন গ্রে ম্যাটারে, অ্যান্টেরিয়র ল্যাটারাল না পোস্টেরিয়র হর্নে, anterior. অ্যান্টেরিয়র হর্নে। তাহলে এই যে অ্যান্টেরিয়র হর্নে একটা সেলের সেল বডি, এই যে অ্যান্টেরিয়র হর্নের একটা সেল বডি, আর তার একজনটা পাঠিয়ে দিল আমার হাতে, তাহলে অ্যান্টেরিয়র হর্নের সেল বডি এবং তার একজনটা হাতে। এই যে সেল বডিটা থাকলো অ্যান্টেরিয়র হর্নে, এই সেল বডির কালেকশন, এটাকে আমরা কি বলতে পারি? ধরা যাক এই অ্যান্টেরিয়র হর্নে অনেক সেল বডি আছে, অনেক নিউরন তো আছে, অনেকগুলো সেল বডি আছে অ্যান্টেরিয়র হর্নে, এই সেল বডির একটা কালেকশন আছে অ্যান্টেরিয়র হর্নে, এটাকে আমরা কি নাম দিব? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, যেহেতু এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে। এগুলো হচ্ছে বোঝার জিনিস। যেহেতু অ্যান্টেরিয়র হর্ন সেল একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেহেতু কালেকশন অফ সেল বডিকে আমরা বলি নিউক্লিয়াস, তার মানে এখানে নিউক্লিয়াস অনেকগুলো সেল বডি যদি কানেক্টেড থাকে অ্যান্টেরিয়র হর্ন সেলে গ্রে কলামে, এটা নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেলের নিউক্লিয়াস বা অ্যান্টেরিয়র হর্ন সেলের সেল বডি এবং তার একজন, এটা তো মোটর সাপ্লাই দিতেছে আমার হাতে। তাহলে এই জিনিসটা হচ্ছে আপার মোটর নাকি লোয়ার মোটর? এটাই তো শেষ, লোয়ার মোটর। এরপর তো আর মোটর নাই, লোয়ার মোটর, এটাই তো শেষ। লোয়ার মোটর। হাতই তো শেষ, হাতের পর তো আর কোনো অ্যাকশন ইয়ে নাই, আর কোনো জায়গা তো নেই মোটর সাপ্লাই দেওয়ার, আমার হাতই তো শেষ নাকি? তাহলে এটা হচ্ছে লোয়ার মোটর। তাহলে লোয়ার মোটর নিউরন ক্লিয়ার। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেলস উইথ দেয়ার এক্সনস, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এবং লোয়ার এইখানে, একবার একটু হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, কোশ্চেনটা বলেন। ওটা বুঝি নাই, আরেকবার একটু বলবেন? আপনি কি ছিলেন এর আগে যখন আমি আপার মোটর লোয়ার মোটর বলছিলাম? আগে সত্যি কথা বলেন, ছিলেন কি ছিলেন না? জি, ছিলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপার মোটর হচ্ছে, ধরা যাক আমার ব্রেন, ব্রেন হচ্ছে আপার সেন্টার, আমার হায়ার সেন্টার। তো ব্রেন থেকে একটা সিগন্যাল পাঠায়, ধরা যাক আমার এটা ব্রেন, এইখানে আমার একটা সিগন্যাল এখান থেকে পাঠাইতেছে, এখান থেকে সিগন্যাল পাঠাইছে আমার এখানে একটা স্টেশনে, সেই স্টেশন থেকে আরেকটা সিগন্যাল আসছে আমার, ধরা যাক মুখে, আমি যে কথা বলতেছি আমার মুখে সিগন্যাল আসছে। তো ব্রেনের ভিতরেই এটা কিন্তু দেখাইলাম, এই 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 জিনিসটা কিন্তু ব্রেনের ভিতরে, এই জিনিসটা কিন্তু ব্রেনের ভিতরে, এটাও কিন্তু ব্রেনের ভিতরে, এটা কিন্তু আমি বলছি ব্রেন, এই পুরো জিনিসটা ব্রেন। তাহলে এইখান থেকে একটা সিগন্যাল আমার এইখানে আসে একটা নিউরন দিয়ে, এখান থেকে আরেকটা, সব মোটরের কথা বলতেছি, মানে ইফেক্টর বা ইফারেন্ট, এখান থেকে সিগন্যাল আসলো, মোটর সিগন্যাল আসলো এই জায়গাটায়, এই জায়গাটা কি বল, এই জায়গা থেকে আরেকটা মোটর সিগন্যাল আসলো এই জায়গায়, তাহলে দুইটা ভাগে ভাগ হইলো। এটা আমার ফেস, এটা আমার ফেস, এটা হচ্ছে ব্রেন। তো ব্রেন থেকে একটা জায়গায় গেল সিগন্যালটা, সেখান থেকে আরেকটা নার্ভ দিয়ে বা নিউরন দিয়ে সিগন্যাল আসলো আমার ফেস, তাহলে দুইটা ভাগে ভাগ হইলো। তাহলে ব্রেন যেহেতু আপার সেন্টার, তাহলে এই নিউরনটাকে আমি বলতেছি আপার মোটর নিউরন। মোটর কথা যেহেতু বলতেছে আপার মোটর নিউরন, সেই সিগন্যালটা আরেকটা নার্ভ, আরেকটা নিউরন বহন করে নিয়ে আমার ফেসে নিয়ে আসছে, এটার নাম হচ্ছে লোয়ার মোটর নিউরন। এখন এখানে কি ঘটছে তাইলে, এখানে আসলে কি ঘটছে, আমি যদি এবার একটু আরেকটু ভালো করে আঁকি, এখানে কি ঘটছে? ধরা যাক এটা আমার ব্রেন, হ্যাঁ, এটা আমার
ফেস। তাহলে আমি কি বললাম যে সিগন্যাল জেনারেট হচ্ছে এখানে, এখানে সিগন্যাল এখান থেকে এখানে আসছে, এখানে আসছে মানে কি আসলে এখান থেকে একটা নিউরন সেল বডি একজন, হ্যাঁ, একজন দিয়ে এখানে পাঠাইছে, এখান থেকে নিউরনাল সেল বডি আছে, সে আবার একজন দিয়ে আমার ফেসে সাপ্লাই দিছে, এরকম না জিনিসটা? তার মানে এখানে কি আছে আসলে, এখানে আসলে কি আছে? একটা নিউরনের আমরা জানি কি থাকে, ডেনড্রাইট, সেল বডি এবং আরেক পাশে থেকে একজন, সেল বডি দিয়ে একজন দিয়ে একটা জায়গায় পাঠাইছে, সেখানে আরেকটা সেলের, নিউরন সেলের সেল বডি আছে, সেই সাথে সিনেপস করছে, সিনেপস করার পরে সেই নিউরনটা একজন দিয়ে আমার ফেসে পাঠাইছে। তার মানে কি এখানে সেল বডি আছে, তাই তো? এটা যার একজন, সেইটার সেল বডি তো এখানে আছে, মানে এখানেও একটা সেল বডির কালেকশন আছে নাকি? জি। এখানে কিছু সেল বডির কালেকশন আছে, কারণ এটা তো আমি একটা নিউরন দেখাইতেছি, ঘটনা তো আসলে একটা নিউরনের না, মিলিয়নস অফ নিউরনের ঘটনা ঘটতেছে, আমি দেখাইতেছি একটা, তার মানে মিলিয়নস অফ নিউরন এদিকে এদিকে সিগন্যাল পাঠাইতেছে, এখানে মিলিয়নস অফ নিউরনের সেল বডি আছে, এখানে মিলিয়নস অফ নিউরন আমার ফেসে সিগন্যাল নিয়ে আসছে, তার মানে এখানে একটা কালেকশন আছে। তো কালেকশন অফ সেল বডি উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা আমরা কি বলি? আর নিউক্লিয়াস। কালেকশন, নিউক্লিয়াস। আর কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সিনাস, এটা হলো গ্যাংলিয়ন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, ব্রেনের এই যে এখান থেকে এখানে যে এই নিউক্লিয়াস পর্যন্ত সিগন্যাল পাঠাইলো, এইটা হচ্ছে আপার মোটর নিউরন, আপার উপরের মোটর নিউরন তো বটেই, কিন্তু আপার। তারপরে সেল বডি থেকে শুরু করে তার একজন, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। ঠিক আছে? এখন যদি জি এমন হয়, হ্যাঁ, বুঝছেন নাকি বুঝেন নাই? জি, বুঝতে পারছি। এখন যদি এমন হয়, ব্রেনে একটা সিগন্যাল মানে একটা নিউরন ব্রেন থেকে শুরু করে একেবারে স্পাইনাল কর্ড দিয়ে নেমে 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 এই জায়গায় আস, এই জায়গায় আস, হ্যাঁ, ব্রেন থেকে সিগন্যাল দিয়ে একটাই নিউরন এই জায়গায় আসছে, এবার এইখানে কিছু সেল বডি আছে, যেই সেল বডিটা একজন এদিক দিয়ে অ্যান্টিরিয়র রুট দিয়ে, অ্যান্টিরিয়র টু মোটর রুট, এদিক দিয়ে এদিক দিয়ে এসে আমার হাতে সিগন্যাল দিয়েছে। তাহলে এখানে আপার মোটর কোনটা আর লোয়ার মোটর কোনটা, আপনিই বলেন। ধরেন এই কালার একটা আর এই কালার একটা, কোন কালারটা আপার মোটর কোন কালারটা লোয়ার মোটর বলেন? মানে সবুজ কালারটা কি সবুজ কালারটা আপার মতো, আপার মোটর, এটা হচ্ছে আর ওই কালারটা লোয়ার মোটর। এটাই lower। হচ্ছে আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে অ্যান্টিরিয়র হর্ন সেল এখানে দিছে, মানে কি এখানে কি সেল আসলে, এখানে এখানে কি কি সেল দেখাইলাম? এটা কি অ্যান্টিরিয়র গ্রে কলাম না? অ্যান্টিরিয়র গ্রে কলাম তো স্পাইনাল কর্ডের, তো অ্যান্টিরিয়র হর্নে যে সেল গুলো আছে সেই সেল বডি এবং সাথে তার একজন, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। অথবা এই যে ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস, এই যে এখানে যেটা আঁকলাম, এটা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস আঁকছি আসলে, ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস এবং তার একজন, এই দুটাই হচ্ছে লোয়ার মোটর নিউরন। ঠিক আছে? এখন জি, বুঝতে। আমরা যেটা বলতেছিলাম, তাহলে দেখেন যে আমার এটা ধরলাম হাত, হাতের মাসল, এখান থেকে আমার একটা সেন্সরি স্টিমুলাস আসলো এদিক দিয়ে এখানে, আর আবার এখান থেকে একটা মোটর স্টিমুলাস গেল এখানে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে পোস্টিরিয়র রুট, এখানে আমরা কি বলতেছি, গ্যাংলিয়ন না? পোস্টিরিয়র রুট গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন মানে কি, কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সিএনএস। তাহলে এখানে সেল বডি থাকতে হবে, সেল বডি থাকতে হবে, তো আমি যেটা সরাসরি ছবি আঁকলাম তাহলে ব্যাপারটা এরকম হবে না। ব্যাপারটা আমি যেটা আঁকলাম যে আমার হাত থেকে একটা সেন্সরি স্টিমুলাস, এটা মশা কামড় দিচ্ছে, সেই কামড়ের স্টিমুলাসটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে স্পাইনাল করে ঢুকছে, তারপর যেখানে যায় যাক, তার মাঝখানে একটা সেল বডি কালেকশন আছে। তার মানে এখানে সেল বডিটা কি, আমরা একটু আগে যদি দেখি, আমরা এখানে একটু বুঝাই দিই যে জিনিসটা আসলে কি। এখানে একটা সিউডো ইউনিকুলার সেল থাকে, আমরা একটু আগে এই ছবিটা দেখাইছি, তখন অত হয়তো গুরুত্ব দেন নাই, এখন একটু গুরুত্ব দেন, তাহলে আপনাদের আর এটা বলা লাগবে না, আপনারা নিজেরাই বুঝবেন কি হলো। আমরা একটু ছবিটা দেখি, তাহলে আপনাদের হয়তো মনে পড়বে সিউডো ইউনিকুলার সেলটা।
এই যে সিউডোনিউক্লিয়ার সেল, এটা একটু দেখেন। সিউডোনিউক্লিয়ার সেল আমি একটু পরে আরো একটু ডিটেলস বলবো স্পাইনাল কর্ডটা, এত টেনশন নেওয়ার কিছু নাই, না বুঝলাম। সিউডোনিউক্লিয়ার সেলটা দেখেন। তো যদি এরকম হয়, দেখেন তো এরকম একটা ঘটনা ঘটানো যায় কিনা, যে আমার এটা ধরো দেখে স্পাইনাল কর্ড, হ্যাঁ, এটা পোস্টিরিয়র রুট, হ্যাঁ, এটা পোস্টিরিয়র রুট, এটা হচ্ছে অ্যান্টিরিয়র রুট, এই দুইটা মিলে, ঠিক আছে। তাহলে আমি একটা সিউডোনিউক্লিয়ার নিউরন আঁকি, হ্যাঁ, এই যেটা, হ্যাঁ, একটা সেল বডি, এই পাশে দুই পাশে এরকম দুটো এক্সটেনশন, এই জিনিসটা আমি আঁকি, হ্যাঁ, একটা সেল বডি, দুই পাশে দুটো এক্সটেনশন, বুঝছে, বোঝা গেছে জিনিসটা? জিনিসটা বোঝা গেছে নাকি? আর কোনো কথা নেই, এত সুন্দর একটা জিনিস বললাম, কেউ কোনো রাগ করতেছেন না কেন? সুন্দর জিনিস বুঝাইলাম না? সেল বডিটা কিভাবে থাকে এখানে, জি ভাই বুঝছি। বুঝছেন তো? এটা হ্যাঁ, হচ্ছে সুন্দর আমার হাত, বুঝাইছি। এটা আমার হাত, হ্যাঁ। জি ভাই বুঝছি। তাহলে জি ভাই তাহলে বুঝছি। এখানে যে মশা কামড় দিছে, সেই মশা কামড়ের সিগন্যালটা কি হয়েছে? এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে, এই সেল বডি এখান থেকে গিয়ে, দেখেন জাংশনটা কোথায় হয়েছে, এখানে কিন্তু না, গ্যাংলিয়নে কিন্তু না। সেল বডি গ্যাংলিয়নে থাকলেও সিনাপস কিন্তু গ্যাংলিয়নে হয় নাই, কথা বুঝছেন? এতক্ষণ যে দেখাইলাম আপনাদের আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, সিনাপসটা বুঝছেন তো কোন জায়গায় সিনাপসটা হয়েছে? মানে আমার ব্রেন থেকে একটা সিগন্যাল পাঠাইছে, সিনাপস হয়েছে এখানে। তাহলে এটাকে আমরা বলছিলাম লোয়ার মোটর, এটাকে বলছিলাম আপার মোটর। এখানে দেখেন সিনাপসটা কোথায় হয়েছে, এই যে পোস্টেরিয়র গ্রে কলামে গিয়ে না, এখানে গিয়ে সিনাপস হবে, যদি হয়, অথবা নাও হইতে পারে, হয় লাগবে জরুরি না। আমরা এত গুরুত্ব দিতেছি, এত কথা বলতেছি, কারণ এই কারণেই, তাহলে সেন্সেশন যে আসতেছে আমার শরীরে, সেন্সরি নিউরন যে আসতেছে, এইটা প্রথম যে নিউরনটা, ফার্স্ট অর্ডার নিউরন, আমরা পড়বো না এখন অ্যাসেন্ডিং ট্র্যাক্টে, ডিসেন্ডিং ট্র্যাক্টে, এই শব্দগুলো শুনছি না? ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন, নাম শুনছে এগুলো? শুনছে কি শুনি নাই সেটা বলেন। হ্যাঁ, শুনছি। শুনছে। তাহলে ফার্স্ট হ্যাঁ অর্ডার নিউরন শুনছি। কোনটা? ফার্স্ট অর্ডার নিউরন কোনটা, সেন্সরি না স্টিমুলাসের? সুডো ইউনিপোলার। এই থিওরিটিক্যাল নিউরনটা ফার্স্ট অর্ডার নিউরন। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন কই থাকে? ডরসাল রুট গ্যাংলিয়া, ঠিক আছে, আছে কিনা নাই? ফার্স্ট অর্ডার নিউরন থাকে হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। এরপর আসেন, ইম্পাসটা নিয়ে এসে ধরেন আমাদের এই এখানেই গেল, একজনেই গেল, যাওয়ার পরে এমন হইতে পারে যে সে ইম্পালস নিয়ে আসছে, নিয়ে আসার পর এই পাশে ডিগেসেট করে চলে আসছে, এটা তো দুই দুই ভাগ ধরি, তাহলে এই পাশে চলে আসতে পারে, এই পাশে চলে এসছে, উপরে চলে গেল। অথবা হইতে পারে যে না, সে যে পাশে ঢুকছে সেই পাশ দিয়ে উপরে চলে গেল, এরকম ঘটনা ঘটতে পারে, সেটা আমি পরে বলতেছি। এটা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরে আগাবো আর কি। ক্লিয়ার। Clear? এই ছবিতে কোনো কোশ্চেন নাই তো না? এই ছবি আমরা মোটামুটি সবাই জানি। তাহলে পোস্টেরিয়র রুট কি বুঝলাম, আর ভেন্ট্রাল রুট কি বুঝলাম, আমরা একটু পরে দেখাইতেছি না ফাইবার গুলো, আর একটু ভালো করে দেখাবো। দেখি ওই, হ্যাঁ, এই যে এটা এটা একটু দেখেন ভালো, এবং একটু জটিল করে দেখাবো আর কি, দুটোই হবে একসাথে, জটিল হবে ভালো হবে, ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট। তাছাড়া আচ্ছা, আগে সহজটা দেখে আসি, এটা দেখলে প্রথমে একটু হার্ট ফেল করতে পারেন অনেকে, সহজটা দেখি একটু। আচ্ছা, তাইলে সহজ ছবিটা দেখি এবার আমরা। আমরা এতক্ষণ ধরে যে কথাটা বললাম, এই যে আমার স্কিন, হ্যাঁ, স্কিনে থ্রি নার্ভ এন্ডিং আছে, মানে রিসেপ্টর। এইখান থেকে আমার আসলো, এখান থেকে এসে, এই যে দেখেন, এই যে সেল বডি দেখছেন কিনা, মানে সিরিয়াল সেল বডি, এই আসলো, আসার পর এই যে এই পর্যন্ত গেল। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন এটা হইলো, হ্যাঁ, স্টিমুলাস আসলো, আসার পর এই যে আরেকটা দেখেন, কানেক্টর নিউরন বা ইন্টার নিউরন বলতাম না আমরা, ইন্টারন্যাশনাল নিউরন, এই পর্যন্ত আসছে, সে সিনাপস করছে একটা নিউরনের সাথে, সেই নিউরনটা আবার এই পর্যন্ত কানেকশন করছে,
করার পরে অ্যান্টেরিয়র হর্ন সেল, যেহেতু অ্যান্টেরিয়র গ্রে কলাম, এখান থেকে একটা ইফারেন্ট নিউরন বা মোটর, এবার ইফারেন্ট নিউরন গিয়ে মাসলে ইফারেন্ট ইম্পালস দিছে আর কি। তাহলে আমার এখানে একটা মশা কামড় দিছে, সেন্সরি ফাইবার এদিক দিয়ে গিয়ে ডর্সাল রুট বা পোস্টেরিয়র রুট বা মোটর রুট এদিক দিয়ে ঢুকছে স্পাইনাল কর্ডে। ঢুকে সে একটা সামনে অ্যান্টেরিয়র সাথে জাংশন করছে, অ্যান্টেরিয়র হর্ন থেকে আবার মোটর রুট, যেহেতু মোটর রেসপন্স ইফেক্টর ইফারেন্ট, মোটর দিয়ে এসে 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 আমার এই মাসলে একটা ইম্পালস দিচ্ছে যে বাবা তোমার মশা কামড়াইতেছে, তুমি হাতটা নড়াও, হাতটা নড়াই ফেলবা। ঝামেলা মিটলো। তাহলে এই হলো সেন্সরিয়াল মোটরের কথা গেল। এখন কথা তো এখানেই শেষ না। আমরা যখন পড়ি, এগুলো কি নার্ভ আসলে? এই যে স্পাইনাল কর্ডের চারপাশে যে নার্ভ তৈরি হয়েছে, কি নার্ভ এগুলো? স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বের হয়, কি নার্ভ? Spinal nerve? স্পাইনাল নার্ভ। স্পাইনাল স্পাইনাল নার্ভ। নার্ভ, স্পাইনাল নার্ভ কিন্তু খুব ছোট্ট, মানে আসল স্পাইনাল নার্ভ, স্পাইনাল সত্যিকারের নার্ভ। স্পাইনাল নার্ভ, সত্যিকারের স্পাইনাল নার্ভ কয়েক মিলিমিটার বা বড় জোর 1-2 সেন্টিমিটার। তাহলে স্পাইনাল নার্ভটা কোনটা, কিভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। এখন আমরা যে যে এত কথা বলি অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে, তো অটোনমিক নার্ভাস সিস্টেম কই? অটোনমিক নার্ভাস সিস্টেমের নার্ভ কই? স্পাইনাল নার্ভ আমরা শুনলাম, এই যে সেন্সরি রুট, মোটর রুট, অনেক কিছু জানলাম। অটোনমিক নার্ভাস সিস্টেম কই এর মধ্যে? The sympathetic trunk হ্যাঁ, সিম্প্যাথেটিক সেগুলো parallel. আলাদা। প্যারাসিম্প্যাথেটিক। সিম্পেথিক প্যারাসিম্পেথিক বোঝা, সেগুলো কোত্থেকে আসে? সেগুলো কোন নার্ভ দিয়ে যায়? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। হ্যাঁ, বুঝি নাই কি দিয়ে? ইফারেন্স বা মোটর নার্ভ থেকে আসে। মোটর দিয়ে যায়, হ্যাঁ। সিম্পাথেটিক মোটর আছে, সেন্সরিও তো আসা লাগবে, ভিসারাল সেন্সরি আছে না, ভিসারাল মোটর আছে, মোটর দিয়ে যায়, ঠিক আছে, বুঝলাম। এখন এটা কোন দিক দিয়ে বা কিভাবে যায় সেটা আমরা একটু দেখবো। তার আগে এই ছবিটা এত সুন্দর না, পরের ছবিতে আমাদের যাইতে হবে আলটিমেটলি। তো আমি একটু এঁকে দেখাই, কিছুটা আগে আঁকি, তারপর পরের ছবিতে যাই। এই যে ফাঁকা একটা পেজ থাকার কথা, হ্যাঁ দেখি তো ফাঁকা পেজ আছে কিনা। এই ছবিটা একটু দেখেন তো, তারপর আমি ফাঁকা পেজ থেকে ছবি আঁকতেছি। আমার সাথে সাথে একটু দেখেন, কোনো বুঝতে অসুবিধা হয় কিনা। এইটা হচ্ছে একটা স্পাইনাল কর্ডের সেকশন বা স্পাইনাল কর্ডের সেগমেন্ট, সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। এখন এই যে এটা হচ্ছে ভেন্ট্রাল রুট, হ্যাঁ। ভেন্ট্রাল রুটে এই দেখেন, এই ছোট 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 দাগ দাগ যেগুলো দেখতেছি, মানে আসলে পুরো নার্ভ তো একসাথে বের হয় না, এগুলোকে বলে রুটলেটস, মানে অনেকগুলো ছোট 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 রুট বের হয়, রুটলেটস। তো ভেন্ট্রাল রুট বের হলো দিক দিয়ে, আবার ডরসাল রুটের দিকে বের হলো, এই যে ডরসাল রুট গ্যাংলিয়া, হ্যাঁ, খোলা জায়গাটা। এখন এই যে ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুট একসাথে মিলিত হইলো, এই যে এই জায়গাটুকু আসলে স্পাইনাল নার্ভ। মানে স্পাইনাল নার্ভ প্রপার বলতে আমরা আসলে এই জায়গাটাকে বুঝি, এতটুকুই আসলে স্পাইনাল নার্ভ সত্যিকার অর্থ। এরপরে যেগুলো হচ্ছে সেগুলো ব্রাঞ্চ, কিন্তু স্পাইনাল নার্ভের মূল জায়গা হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু হইলো। এখন এই স্পাইনাল নার্ভ দেখেন, এদিকে একটা ব্রাঞ্চ গেছে, স্পাইনাল নার্ভটাই দেখেন এদিকে একটা ব্রাঞ্চ আসছে, এদিকে একটা ব্রাঞ্চ গেছে, এটা হলো মেইন দুইটা ব্রাঞ্চ। হ্যাঁ, স্পাইনাল নার্ভের আজ দুজনের দুটি পথ গেল, দুদিকে দুদিকে বেঁকে, দুই দিকে দুটো পথ গেল। তাহলে আমার বডির কথা যদি চিন্তা করি, বডির আমার ভার্টিব্রাল পাশ দিয়ে এই যে স্পাইনাল নার্ভটা তৈরি হয়েছে, ওই ভার্টিব্রাল ফোরামেনের জাস্ট ইন্টারভার্টিব্রাল ফোরামেনের ওখানে স্পাইনাল নার্ভটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা গেছে আমার বডির পিছন দিকে, একটা গেছে সামনের দিকে। পিছন দিকে যেটা গেছে সেটা হচ্ছে ডর্সাল রেমাস, সামনের দিকে যেটা আসছে সেটার নাম হচ্ছে ভেন্ট্রাল রেমাস। নাম কোথায় আছে? এই যে নাম এখানে আছে, ডর্সাল রেমাস, ভেন্ট্রাল রেমাস, ছবি এখানেই দেখেন। তাইলে এই আমার ভেন্ট্রাল রুট, এই আমার ডর্সাল রুট, দুইটা মিলে তৈরি হলো স্পাইনাল নার্ভ। এই যে এতটুকু হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভটা ভেঙে একদিকে গেলো পিছনের দিকে ডর্সাল রেমাস, সামনের দিকে হচ্ছে ভেন্ট্রাল রেমাস, পিছনের দিকে ডর্সাল রেমাস। এখন ডরসাল রেমাসটা তাহলে সাপ্লাই দেয় কাকে? আমার বডির পিছন পার্টটা, এই বডির পিছন থেকে স্কিন মাসল, এগুলো, এগুলোকে সাপ্লাই দিতেছে ডরসাল রেমাসের যেগুলো দেওয়া লাগে সেগুলো। আর ভেন্ট্রাল পার্টটা সাপ্লাই দিতেছে আমার অ্যান্টেরিয়র পার্টটা, ল্যাটারাল পার্টটা এবং এই যে আমার লিম্ব, এগুলোকে সাপ্লাই দিতেছে ভেন্ট্রাল রেমাসের ব্রাঞ্চ। ঠিক আছে। এখন কথা এতটুকুই হতে পারতো, কথা এতটুকু হয় নাই, কারণ অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটা জিনিস আছে।
আচ্ছা, এখন আমরা এই ছবিটা একটু, এই সবুজ দাগটা একটু দেখি। এই এই সবুজ দাগটা একটু দেখি, এই যে দেখেন এটা সবুজ দাগ গেছে, হ্যাঁ। এই যে সবুজ দাগ দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, এই যে জি সবুজ, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে অটোনমিক নার্ভ। এই জিনিসটা হচ্ছে অটোনমিক নার্ভ, মানে হচ্ছে অটোনমিক নার্ভের ফাইবার, মানে অবশ্যই মোটর ফাইবার। তাহলে এটা অ্যান্টেরিয়র রুট বা ভেন্ট্রাল রুট এই দিক দিয়ে গেল, এই দিক দিয়ে গেল, যাওয়ার পরে করছে কি দেখেন, এই যে ভেন্ট্রাল রেমাস, হ্যাঁ, ভেন্ট্রাল রেমাস এটা না, এটা ডর্সাল রেমাস, এটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস। এই যে ভেন্ট্রাল রেমাস দিয়ে আসছে 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 আসছে, আসার পরে দেখেন যে একটা ভাগ দিয়ে এদিক দিয়ে নেমে গেল, এখানে একটা গ্যাংলিয়ন তৈরি হয়েছে। এটার নাম হচ্ছে সে আপনাদের প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন বা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। তাহলে ডর্সাল রেমাস গেল, ভেন্ট্রাল রেমাস গেল, ভেন্ট্রাল রেমাস থেকে সে আরেকটা রুট তৈরি করলো, এর নাম হচ্ছে হোয়াইট র্যামাই কমিউনিকেন্স বা হোয়াইট রেমাস। হোয়াইট রেমাস কেন? মাইলিনেটেড। তারপর এইখান থেকে দেখেন, এই যে কালো কালারের একটা ডট, এটা আসলে সেল বডি, মানে আর একটা নতুন সেল বডি শুরু হইতেছে। তাহলে এখানে একটা সেল বডি ছিল, এবার এখানে একটা সেল বডি তৈরি হলো। তাহলে গ্যাংলিয়ন হচ্ছে কালেকশন অফ সেল বডি, সেই সেল বডিটা দেখাইছি আমরা। তাহলে এই এতক্ষণ পর্যন্ত যা দেখলেন এটা হচ্ছে প্রি গ্যাংলিওনিক ফাইবার। আমরা যখন আমরা বলি না যে সিম্প্যাথেটিক এর প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, এই যে জিনিসটাই সেটা। যেহেতু এটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন এবং গ্যাংলিয়নের আগের ফাইবার, এটা এই জন্য একটুকু হচ্ছে প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার। তাহলে আমি ছবি আঁকবো, টেনশন দরকার নেই। তা এই যে এই জায়গাটা, এই ভেন্ট্রাল নেমাস দিয়ে এসে এই পর্যন্ত আসলো, এটার নাম প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার। তারপর হচ্ছে এই যে এখানে সেল বডি সাথে জাংশন করলো একটা, করার পরে করার পরে এ আসলো কি দিয়ে? হোয়াইট র্যামাস বা হোয়াইট র্যামাই কমিউনিকেন্স দিয়ে। তারপর গ্যাংলিয়ন থেকে বের হয়ে যাবে আরেকটা র্যামাই দিয়ে, যেটা এটার নাম হচ্ছে গ্রে র্যামাই কমিউনিকেন্স বা গ্রে র্যামাস। বের হয়ে তারপর এদিক দিয়ে সে ভেন্ট্রাল দিয়ে যাক, ডর্সাল দিয়ে যাক, তার ইচ্ছা। ভেন্ট্রাল দিয়ে যাবে, কারণ সাধারণত ভিসেরাটিসের সব এদিকেই। তাহলে এটা হচ্ছে সহজ কথা। আর একটু জটিল করি, বেশি জটিল না, কিন্তু জানার জন্য জানতে হবে। সেটা হচ্ছে আসলে এই যে আমার, ও কি বলছিলাম, অটোনমিক নার্ভটা কোথা থেকে অ্যারাইজ করে? অটোনমিক নার্ভাস সিস্টেমের সেল বডি কোথায় থাকে? স্পাইনাল কর্ডে কোথায় থাকে? কোন কলামে থাকে? ল্যাটেরাল হর্নে, হ্যাঁ, বলছিলাম। এই যে ভেন্ট্রাল হর্ন বা এন্টেরিয়র হর্ন, ডর্সাল হর্ন, এই যে ল্যাটেরাল হর্ন, এই যে ল্যাটেরাল হর্ন, ল্যাটেরাল হর্নে নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, মানে সেল বডি থাকে। তাহলে এই যে ল্যাটেরাল হর্ন থেকে শুরু করে এই যে ভেন্ট্রাল ল্যামাস দিয়ে গ্যাংলিয়নে আসলো, এখানে একজনের সাথে কানেকশন করলো, এই গ্যাংলিয়নে আসার পর আসলে এই ফাইবার গুলো কয়েকটা ফেট আছে, 4 ধরনের ফেট। 4 ধরনের ফেটের মধ্যে কি একটা হচ্ছে সে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, এই যে যেটা বের হয়ে গেল এখান থেকে কানেকশন কইরা, এটা পোস্ট গ্যাংলিয়নিক, যেহেতু গ্যাংলিয়নের পরে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার সাথে কানেকশন করতে পারে, সেই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ওই গ্রেড এমআই দিয়ে বের হয়ে বডিতে সাপ্লাই দিতে চলে যেতে পারে, এটা একটা তার ফেট। আর একটা ফেট কি, যে স্পাইনাল কর্ড সেগমেন্ট লেভেলে সে আছে সেখান থেকে উপরে অথবা সেখান থেকে নিচে, এই 2 ধরনের ফেট হতে পারে। উপরে গিয়ে উপরের কোনো স্পাইনাল কর্ড লেভেলের ওই গ্যাংলিয়ন, এই যে যেমন ধরা যাক, এই যে উপরে গিয়ে এই যে দেখছেন তীর দিয়ে, এখানে গিয়ে এই লেভেলের আর একটা গ্যাংলিয়নের সে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের সাথে কানেকশন করছে, অথবা এই যে নিচে নেমে আরেকটার সাথে সে কানেকশন করতে পারে। আমি 3 ধরনের ফেট বললাম। আর একটা কি, অথবা সে এখানে ঢুকে কোন কারোর সাথে কোনো কানেকশন তৈরি না করে সরাসরি অন্য একটা গ্যাংলিওতে গেছে, মানে এই সিম্প্যাথেটিকে না, এই গ্যাংলিয়নে সে কানেকশন করে নাই, সে গিয়ে এই যে আমরা বলি প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়ন, ওইগুলো ছিল প্যারা ভার্টিব্রাল, ভার্টিব্রাল পাশে, ভার্টিব্রাল সামনে, প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নে গিয়ে সে পোস্ট সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের সাথে, মানে নিউরনের সাথে কানেক্ট করতে পারে। যেমন সিলিয়াক গ্যাংলিয়ন, সুপিরিয়র মেজেন্ট্রিক গ্যাংলিয়ন, ইনফিরিয়র মেজেন্ট্রিক গ্যাংলিয়ন, এগুলোর সাথে সে কানেক্ট করতে পারে। তো এই 4 ধরনের ফেট হইতে পারে। তাহলে এই যে আমার সিম্প্যাথেটিক ট্র্যাঙ্ক থেকে এদিক দিয়ে যে আমার এই যে সিলিয়াক গ্যাংলিয়নে যে আসলো কিছু অটোনমিক ফাইবার, এরা একটা নার্ভ তৈরি করে, এটার নাম হচ্ছে স্প্ল্যাঙ্কনিক নার্ভ
গ্রেটার স্প্ল্যান্ডিং নার্ভ, লেজার স্প্ল্যান্ডিং নার্ভ, লিস্ট স্প্ল্যান্ডিং নার্ভ, এইভাবে নামগুলো হচ্ছে। এই যে দেখেন স্প্ল্যান্ডিং নার্ভ, হ্যাঁ এটা এইভাবে স্প্ল্যান্ডিং নার্ভ তৈরি হয়েছে। তাহলে একটু জটিল হলেও আমি আরেকবার একটু ক্লিয়ার করি। আমি ছবি আঁকি আঁকি আমার মতো করে, তাহলে একটু বুঝতে মনে সুবিধা হবে। ফাঁকা জায়গা রাখছিলাম, এখানে আঁকি। ধরা যাক আমার এটা একটা স্পাইনাল কর্ড, এটা হচ্ছে আমার পোস্টেরিয়র রুট, এটা হচ্ছে অ্যান্টিরিয়র রুট, এই মিলে তৈরি হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভে একটা কিছু ডর্সাল র্যামাই, পিছন দিকে আমার শরীরের পিছন দিকে, এটা পিছন দিকে, হ্যাঁ। আর একটা হলো ভেন্ট্রাল র্যামাই, ভেন্ট্রাল সামনের দিকে। এখন আমার যে নার্ভ ফাইবার আসবে, আহ কোনটা ধরে পেয়েছিলাম, আচ্ছা মোটর রুটে। আচ্ছা মোটর রুটে এখন আমি একটু জটিল করি, সেটা হচ্ছে এটা অ্যান্টেরিয়র হর্ন সেল, হ্যাঁ অ্যান্টেরিয়র হর্ন সেল। অ্যান্টেরিয়র হর্ন সেলে থাকে কি লোয়ার মোটর নিউরন, অ্যান্টেরিয়র হর্ন সেল এবং তাদের একজন। তো লোয়ার মোটর গুলো মোটর সাপ্লাই দিবে। আমরা একটু আগে বলছিলাম এ আলফা, আলফা মোটর নিউরন, এ গামা, গামা মোটর নিউরন, এগুলো ছবিতে দেখাইছি। তাহলে আলফা মোটর নিউরন এবং গামা মোটর নিউরন, হ্যাঁ। তাহলে এখান থেকে ধরো একটা নিউক্লিয়াস আছে, আমি একটু আরেকটু এটা বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, এটা ধরলাম অ্যান্টেরিয়র, তাহলে এটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই, এটা হচ্ছে ডর্সাল র্যামাই। এখন এই যে অ্যান্টেরিয়র হর্ন সেল, অ্যান্টেরিয়র হর্ন সেল আমরা কি বলছিলাম যে এখানে সেল বডি থাকে। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে আলফা মোটর নিউরন এদিক দিয়ে আসলো, এসে ডর্সাল ল্যামাই দিয়ে যাইতে পারে, ভেন্ট্রাল ল্যামাই দিয়ে যাইতে পারে। এটা ক্লিয়ার, যেহেতু মোটর নিউরন ডর্সাল দিয়ে পিছনে সাপ্লাই দিবে, ভেন্ট্রাল দিয়ে সামনে সাপ্লাই দিবে, আলফা মোটর নিউরন। আর কি হতে পারে, গামা মোটর নিউরন। তাহলে গামা মোটর নিউরনের নিউক্লিয়াস আছে এখানে, হ্যাঁ এটা একটু ভালো করে বুঝি, তাহলে আর ঝামেলা হবে না। গামা মোটর নিউরন এটা এদিক দিয়ে ডর্সাল ল্যামাই দিয়ে পিছনে সাপ্লাই দিতে পারে, ভেন্ট্রাল ল্যামাই দিয়ে সামনে সাপ্লাই দিতে পারে। এরপর আসি অটোনমিক বা সিম্প্যাথেটিক যেটা। সিম্প্যাথেটিকের নিউক্লিয়াস কই থাকে, ল্যাটেরাল হর্নে, এখানে এখানে থাকবে, হ্যাঁ এখানে ল্যাটেরাল হর্নে। এখান থেকে সিম্প্যাথেটিক সাপ্লাই আসতে পারে এদিক দিয়ে। কিন্তু সিম্প্যাথেটিক আমরা কি বলেছি, সিম্প্যাথেটিক ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস ঘটে যে একটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট র্যামাই, তারপর হচ্ছে গ্যাংলিয়ন, এটা হচ্ছে গ্রে র্যামাই, এরকম আর কি। তাহলে এখন যদি আমরা এটা আঁকার চেষ্টা করি, এই যে মানে সিম্প্যাথেটিকটা এদিক দিয়ে এসে হোয়াইট র্যামার দিকে ঢুকবে, ঢুকে সহজটাই বলি, ঢুকে এখানে যেহেতু গ্যাংলিয়নে আসছে, তার মানে এখানে সেল বডি কানেকশন আছে, তাহলে আরেকটা সেল বডির সাথে সে পোস্ট গ্যাংলিয়নিক সেল বডির সাথে সে কানেকশন করবে, করার পর সেটার নিউরনটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে বা এদিক দিয়ে গিয়ে চলে যাবে। এটা হচ্ছে এর ওরিয়েন্টেশন। আর সিম্প্যাথেটিক যে সাপ্লাই আছে, একই কথা। ধরা যাক আমার এখান থেকে, অন্য কালার দিই আমরা একটা, ধরা যাক আমার এখান থেকে একটা মানে সেন্সরি স্টিমুলাস আসবে, এসে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এখানে রিলে করবে। এই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনটা। এটা ক্লিয়ার কিনা? পরে আরেকবার দেখলে এটা ক্লিয়ার হবে ভিডিওটা, মনে হয় অত ঝামেলার কিছু নাই যেহেতু। ঠিক আছে তাহলে।
আচ্ছা, এই যে একটা কোশ্চেন করে দেখি, এতক্ষণ আলোচনার ফল কি কিছু বুঝলেন কিনা, কোশ্চেনটা করি একটু। এই যে আমরা পড়ি যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া বা প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া, এগুলো কি সার্ভাইকেল লিজনে আছে? এটা পড়াই নেই, আছে কিনা? কি আছে অন্য? না। হ্যাঁ, নাই? কে বলছে নাই? যাই যেই বলুক, সার্ভাইকেল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন নাই, থাকার কথা না, তাই তো? না যে বলছেন সে ভালো বলছেন, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে না বলছেন, কারণ তিনি একটা জিনিস চিন্তা করে বলছেন না। কেন বলছেন না সেটা বলেন তো দেখি, আসলে চিন্তা করে বলছেন নাকি এমনি বলছেন? আমার মনে হয় মুখস্থ বিদ্যা দিয়ে বলছি আর শুধু লাম্বার রিজন। আমি ভাবছি যে কোনো একটা চিন্তা করে বলছেন, চিন্তা করে বললে ঠিক ঠিক ছিল। মানে সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন আছে না নাই, এটা কে বলবে? কেউ বলবে না? নাই। ভাই নাই, ভাই নাই। ই আল্লাহ, সবাই নাই, সবাই নাইয়ের পক্ষে। কেন নাই সেটা একটু ব্যাখ্যা দেন। নাই তো বুঝলাম, ব্যাখ্যা তো দিবেন। সার্ভাইকেলে তো ল্যাটারাল ইয়ে নাই, ল্যাটারাল নাই, কলাম নাই। আমিও নাইয়ের পক্ষে, কিন্তু সে ব্যাখ্যা তো দিবেন যে কেন নাই। সার্ভাইকেলে ল্যাটারাল কলাম নাই। হ্যাঁ, বুঝি নাই কি। সিম্প্যাথেটিক মানে কি? আর প্যারাসিম্প্যাথেটিক থেকে আসে? স্পাইনাল কর্ডের কোন রিজন থেকে সিম্প্যাথিক আসে, কোন থেকে প্যারাসিম্প্যাথিক আসে? এটা তো আমরা জানি, সিম্প্যাথিক আউটফ্লো কি আর প্যারাসিম্প্যাথিক ভাই আউটফ্লো কোনটা। সিম্প্যাথেটিক থোরাকোলাম্বার আউটফ্লো। হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকে সিম্প্যাথেটিক জানি। থোরাকোলাম্বার আউটফ্লো আর প্যারাসিম্প্যাথেটিক ক্রেনিওসেপ্টাল আউটফ্লো। সিম্প্যাথেটিক ছক লাম্বার মানে থোরাসিক 1 থেকে শুরু করে লাম্বার 2 বা 3 পর্যন্ত, তাই তো? এটা সিম্প্যাথেটিক আউটফ্লো। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিয়াল সাইকেল, ক্রেনিয়াল নাম কত কত, 3, 7, 9, 10 নয় না? হ্যাঁ, সাথে হচ্ছে স্যাক্রাল, স্যাক্রাল 2, 3, 4, এই তো। তার মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে গ্যাংলিয়া গুলো, সেটা সিম্প্যাথেটিকের যদি হয়, তাহলে সিম্প্যাথিকের আউটফ্লো হচ্ছে থ্রাকোলাম্বার মানে থোরাসিক 1 থেকে লাম্বার 2। তার মানে সিম্প্যাথিকের গ্যাংলিয়ন গুলো কি এই রিজনই থাকবে না, থোরাসিক 1 থেকে লাম্বার 2, নাকি? আউটফ্লো তো এইদিকেই। তাহলে কি সার্ভাইকেলে থাকার কথা, বা লাম্বারে কি থাকার, মানে লাম্বারে বেশি নিচে বা স্যাক্রাল এদিকে থাকার কথা কিনা? যুক্তি কি বলে? যুক্তি বলে থাকার কথা না, কারণ ওর থাকার কথা আউট না। কথা না। হ্যাঁ, যুক্তি বলে থাকার কথা না, কিন্তু আসলে আছে। সার্ভাইকেল রিজনেও আছে, নিচে লাম্বারের ওদিকে নিচেও আছে। কেন আছে, সেটা ব্যাখ্যা কি, এক্সপ্লেনেশন কি, সেটা আমি কিছুটা হলেও টাচ দিয়েছি আলোচনায়। এই ছবির আলোচনা কি এই ছবিতেই আছে ব্যাখ্যা, মনে করেন। কি কে একজন বলেন দেখি। সরাসরি বলি নাই, কিন্তু যায় এবং নিচে ব্যাখ্যা। যায়। হ্যাঁ, বলেন বলেন বলেন, বলতে পারলে একটা চকলেট। সিম্প্যাথেটিক কিন্তু উপরের দিকেও যায় আবার নিচের দিকেও যায়। কথা শোনা যাচ্ছে না, খুব মনে হচ্ছে মাফলড সাউন্ড। মানে ওই কার্ডিয়াক ট্যাম্পোনেট বা এরকম কিছু হইলে যে হার্ট সাউন্ড মাফলড হয়ে যায়, এরকম। আচ্ছা, আমি বলি। এই যে আমরা দেখলাম যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার এসে যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের সাথে যে সিনাপস করে, বা সিনাপস করে, এটা একটা ফেট। আর কি হতে পারে, এই ফাইবার সরাসরি যে উপরের দিকে যাইতে পারে, ফাইবার সরাসরি নিচের দিকে যাইতে পারে, এটা সরাসরি নিচের দিকে গেছে, গিয়ে এখানে হয়তো সে সিনাপস করছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের সাথে। তার মানে উপরে নিচে যাইতে পারে, উপরে নিচে যাইতে পারে বলেই সে থোরাকল আমরা আউটফ্লো হলেও সে উপর দিকেও গ্যাংলিয়ন তৈরি করতে পারে, নিচের দিকেও গ্যাংলিয়ন তৈরি করতে পারে। সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন আছে। হ্যাঁ, হর্নার সিন্ড্রোমের নাম শুনে থাকবেন, কইরেন তাহলেই হবে। আচ্ছা, গেল। এই কথা আমরা এখানে না গাই তাহলে। এতক্ষণ যে কথাবার্তা গুলো বললাম, হম, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, এগুলো আমরা হয়তো ডিটেলস আর এক ক্লাসে পড়বো আজকে, তাহলে না নাই করি এগুলোতে, এমফাসিস না দেই এই জিনিস। আমি প্রয়োজনে এই যে এই ছবিগুলো, যেহেতু এটা নিয়ে অনেকেরই একটু ধারণা কম বা একটু কম ঘাটতি আছে অনেকেরই, যেটা আমি দেখছি। আপনাদের আছে কিনা সেটা আমি বলতেছি না, অনেকেরই থাকে আর কি। সেজন্য এটার এখন না বলি, জটিল জিনিস যেহেতু, আমরা এটা পরে বলবো। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার আসলে সামনে পরীক্ষা আছে, আমি আসলে এই কোর্সটা বেশি লেংদি করবো না। আমার নর্মাল যে কোর্সে
শুক্রবার আর শনিবার করি, এই সরি, সোমবার এবং শুক্রবার করি, সেটা হয়তো করবো না, সেটা মাঝখানে হয়তো গ্যাপ কমাই দিয়ে আমি হয়তো এক সপ্তাহের মধ্যে বা 7-10 দিনের মধ্যে হয়তো শেষ করে ফেলবো। এই জন্য আমি দুঃখিত। তো এই টার্ম গুলো একটু আমরা দেখি কার কয়টা মনে আছে, বলে ফেললে আমরা আজকে শেষের দিকে চলে যাবো আর কি। আর এগুলো এখন, হ্যাঁ, শেষের দিকে চলে যাবো। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম আরেকদিনের কথা বলবো, তারপর ক্রেনিয়াল নার্ভ নিয়ে একটু কথা বলবো। আর বেশি কিছু নাই আসলে নার্ভাস সিস্টেমে, আপনার বেসিকটা মোটামুটি অনেকেই বুঝে ফেলছেন আজকের ক্লাসে। এই গ্রে ম্যাটার কি, কে একজন বলেন, গ্রে ম্যাটার কি? সেল বডি, আচ্ছা, কার সেল বডি, কোথায় সেল বডি? আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস আপনার যদি সিস্টেম। আপনার যদি লজ্জা পান তাহলে আমি ই করি, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিই, তাহলে বলতে সমস্যা নেই, এটা রেকর্ড থাকবে না, কেউ দেখবে না, কেউ জানবে না, ঠিক আছে?